ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আমরা আজকে আলোচনা করব নিউটনের বলবিদ্যার সেকেন্ড অংশটা নিয়ে। প্রথম অংশে আমরা জড়তা নিয়ে আলোচনা করেছি। জড়তার পরে কত রকমের ফোর্স ছিল, কত রকমের বল ছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, সেখান থেকে আমরা লিনিয়ার মোমেন্টাম এবং সেকেন্ড লটাও দেখলাম। তারপরে হচ্ছে আমরা কোটি কোটি অঙ্ক করলাম। অঙ্ক করার পরে আমাদের কাজ হবে এখন যে নিউটনের তৃতীয় সূত্র থেকে আলোচনাটা শুরু করা। এবং নিউটনের তৃতীয় সূত্রতে সে ব্যাটা কি বলছে আমরা জানি যে নিউটনের তৃতীয় সূত্র যেটা বলে নিউটনস থার্ড ল। নিউটনের থার্ড লটা যদি আমি লিখতে চাই তাহলে থার্ড লটা এরকম যে যখন কোনো বস্তু দ্বিতীয় একটি বস্তুর উপর বল প্রয়োগ করে এবং দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর সমমুখী এবং সমমানের বিপরীতমুখী বল প্রয়োগ করে একই রেখা বরাবর, তখন এটা হইতেছে নিউটনের গতির ক্ষেত্রে হবে একটা মানে ওই মূল এবং অপরিহার্য বৈশিষ্ট্য। আমরা লাস্টে যেটা জিনিসটা মানে কনক্লুশনে যে জিনিসটা সংক্ষেপে বলতে পারি সেটা হলো কি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া, আর ইংলিশে বলি এভরি ফোর্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ব্যাস, একটু বুঝলেই হয়েছে। তাইলে সূত্রটা যদি আমরা লিখতে চাই তাহলে হলো ব্যাপারটা এইভাবে ঘটে যে দুইটা বস্তু যখন একটা আরেকটার উপরে বল প্রয়োগ করতেছে, ধরো একটা বস্তু এখানে আছে, একটা বস্তু এখানে আছে, এটা হচ্ছে 1 নাম্বার বস্তু আর এটা হচ্ছে 2 নাম্বার বস্তু। তাহলে বুদ্ধি করে বলো তো, এইখানে যদি আমি ফোর্সের ডিরেকশন দেখাই তার মানে হচ্ছে 1 নাম্বার বস্তুটা 2 নাম্বার বস্তুকে যেই ফোর্স দিতেছে সেইটা হচ্ছে এখানে ইন্ডিকেট করলাম আমি। তাহলে এটা হচ্ছে F1 which is being applied on the object 2, সেকেন্ড অবজেক্টের উপরে। আর এখানে যদি দেই তাহলে এটাকে বলবো আমরা F2 which is being applied on object কত 1, প্রথম অবজেক্টের উপরে অ্যাপ্লাই হচ্ছে 2 1, এভাবে বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই কাহিনী গেল। এটা হচ্ছে আমাদের তার মানে কি, আর এখান থেকে আমরা লিখতে পারি যে এই ফোর্স দুইটার মান আসলে সমান হবে যদি এদের মধ্যে অন্য কোনো বল না থাকে এই দুইটা ছাড়া। তাহলে F12 will be equal to F21, এদের মানের দিক থেকে সমান, কিন্তু যেহেতু এগুলো আমরা ভেক্টর ফরম্যাটে লিখতেছি, যেহেতু দিক বিপরীতমুখী, সে কারণে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। ভেক্টরের হিসাবে মাইনাস চিহ্ন দিয়ে আসলে দিকের মানে বৈপরীত্য বোঝায় আর কি, তাই না? আচ্ছা, নিউটনের গতি যেগুলো আমরা এতক্ষণ ধরে শিখছি, সেই নিউটনের গতির সূত্রগুলোর মধ্যে থেকে আসলে মানে কি হয় যে ওখানে কিছু সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, নিউটনের যে 3টা গতির সূত্র আমরা শিখছি সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন মনে করো যে নিউটনের গতি হচ্ছে বৃহৎ আকৃতির বস্তুর জন্য প্রযোজ্য, বড় বড় জিনিসপত্রের জন্য এগুলো কাজে লাগবে। তুমি যদি অনুপরমাণু লেভেলের ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে কাজ করো তাহলে নিউটনের গতি সূত্রগুলো দিয়ে কাজ হবে না। এটা হচ্ছে মনে করো যে ক্ষুদ্র ভর বিশিষ্ট সকল কণার বেগ যেটা হয় সেটা অত্যন্ত বেশি হয়, যেটা হচ্ছে আলোর বেগের কাছাকাছি। কিন্তু নিউটন কি করে, এই আলোর বেগের কাছাকাছি জিনিসগুলো নিয়ে তো কাজ করতেই পারে না। তারা একটা কারণ হচ্ছে কি, যে যখন তারা আলোর বেগের কাছাকাছি চলে যায়, ছোট ছোট পার্টিকেলগুলো যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন হ্যান, হ্যাঁ, এরা যখন আলোর বেগের কাছাকাছি বেগে চলে যায় তখন এরা তরঙ্গের মতন আচরণ করে। খুব বুঝছা, এটি তখন তরঙ্গের মতন আচরণ করে এবং সেই কারণে নিউটনের সূত্রগুলি তখন আর কাছে লাগে না। বুঝতে পারলাম? আচ্ছা, আর একটা তো আলোর বেগের কথা তো বলছি। আবার বস্তুর ত্বরণ খুব কম, যেমন আমরা যেগুলো নিয়ে কাজ করি, বস্তুর ত্বরণ যদি অত্যন্ত কম হয় তখনও নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করা যাবে না। আমাদের ত্বরণ যেগুলো সেগুলো কিন্তু 2 4 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি ত্বরণের ভ্যালু তোমার 10⁻⁻10 এর ছোট হয় তো সেখানে নিউটনের সূত্র অ্যাপ্লাই করে খুব একটা ভালো কামে দেওয়া যায় না, ওটা দিয়ে কোনো লাভ নেই আর কি। এক্ষেত্রে বল ত্বরণের বর্গের সমানুপাতিক হয়। আর যেটা নিউটনের সূত্রে আমরা কেবলমাত্র আলোচনা করছি কি, যে বল কেবলমাত্র ত্বরণের সমানুপাতিকের ক্ষেত্রে প্রযোজ্য। আর যখন আমি কি বললাম যে ত্বরণ অত্যন্ত ছোট, তখন কি হয়, বল ত্বরণের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, F সমানুপাতিক a স্কয়ার হয়। আর আমরা কি করি, F সমানুপাতিক a এই হিসাবে বের করি না। আচ্ছা, এটা মাথায় রাখবো। আর এটা কি, সেটা হচ্ছে ওই যেটা বললাম শুরুতে, কোনো বস্তু যখন স্থির কাঠামোতে বা সমবেগে চলমান হলে তখন নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয়, অন্যথায় প্রযোজ্য হবে না। এই জিনিস হচ্ছে আমরা যখন পড়বো, অধ্যায় 8 পড়বো মডার্ন ফিজিক্স, তখন ওই জিনিসটা বোঝা যাবে যে মানে স্থির কাঠামো কি, তারপরে ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম, নিউটনীয় ফ্রেম, সব কিছু সম্পর্কে তখন আমাদের আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে, তখন বোঝা যাবে ব্যাপারগুলোকে। কেমন, বুঝতে পারছি?
যা যা লিমিটেশনস বললাম এ পর্যন্ত। ওকে, বল, ক্ষেত্র আর প্রাবল্য এই জিনিস আমরা যে স্থির তড়িতে যে জিনিসটা দেখছি ওইগুলো নিয়ে কথা বলা আছে। টান বল বা টেনশন ফোর্সের ব্যাপারে বলা হয়েছে। টান বল বা টেনশন ফোর্স, একটু লিখি, কয়েকটা ছোট ছোট বল আছে, এগুলো কাজ করে কিভাবে দেখি। টান বল বা টেনশন ফোর্স, হ্যাঁ, টেনশন ফোর্স মানে হচ্ছে কি, টেনশন ফোর্স মানে হলো কি জানি বলে ওটারে, হ্যাঁ টান বল, তাই তো। তো টেনশন ফোর্স কাজ করে কেমনি, যখন এটা কোনো একটা সুতার সাহায্যে কোনো কিছু ঝোলানো থাকে, এমনিতে সুতা ছাড়াও সেটা রড হতে পারে, অন্য কোনো লাঠি পুটিও হতে পারে, কিন্তু আমরা আমাদের লেভেলে মোটামুটি সুতা দিয়ে কাজ হয়। যেমন মনে করো যে পুলির অঙ্কের ক্ষেত্রে, পুলির অঙ্কের আমরা এখানে একটা অবজেক্ট ঝুলাই দেই, এখানে আর একটা অবজেক্ট ঝুলাই দেই, যদি এরকম কেস হয় তখন এই সুতাগুলোর উপরে টান বল ক্রিয়া করে, এবং টান বলের ক্ষেত্রে আমরা বলছি অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট। টেনশন ফোর্স কাজ করে কিভাবে, অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট, বস্তু থেকে তোমার সুতার মানে বস্তু থেকে দূরে যাইতে থাকবে দিকটা, অ্যাওয়ে ফ্রম অবজেক্ট। এটা আমরা যখন স্থির তড়িৎ করছি তখন কিন্তু এই জিনিস সম্পর্কে ভালোভাবে পড়ানো হয়েছিল, অ্যাওয়ে ফ্রম অবজেক্ট। যেমন তখন আমরা করতাম এইরকম একটা দেয়ালের সাথে, লাইন ব্যাকা হয় কেন, ধরো এইরকম একটা দেয়ালের সাথে কি করতাম আমরা, এখান দিয়ে সুতা দিয়ে এখান দিয়ে একটা বল ঝুলাই দিছিলাম না, গোলক, তখন কি বলতাম, টান কেমন করে নিতে হইতো অবজেক্ট থেকে বাইরে দিকে, এটা হয়তো তখন টেনশন ফোর্স। আর একটা জিনিস কি ছিল, আর একটা হচ্ছে অভিলম্বিক বল ছিল, এই যে এটাকে তোমাদের রিয়াকশন ফোর্স হিসেবে পড়াইছি, তাই না। তোমরা হচ্ছে নর্মাল ফোর্সটার সাথে হয়তো পরিচিত না, সেজন্য এটাকে রিয়াকশন দিয়ে বোঝানো বেশি ইজি হয়েছিল। নর্মাল ফোর্স বা অভিলম্বিক, হ্যাঁ অভিলম্বিক বা নর্মাল ফোর্স বলা হয়। এটা আমরা যে রিয়াকশন ফোর্স তোমাদেরকে পড়াইছি আমি, ওই রিয়াকশন ফোর্সটারই নর্মাল ফোর্স বলে, ঠিক আছে, একই জিনিস যা পড়ছি তাই। আচ্ছা, এবং এটা কাজ করে কিভাবে, যে এখানে দেওয়াই আছে এই চিত্রে যেমন কাজ করে ওইটাই। আচ্ছা, এটা হচ্ছে অভিলম্বিক ফোর্স গেল। আর ফ্রিকশনাল ফোর্স, এটা সম্পর্কেও তোমাদের ইয়ার ভিতরে আমরা কি বলে এটার নাম, এই যে স্ট্যাটিক্সের ভিতরে আলোচনা করে দিছি, কিন্তু আমি নিউটনিয়ান মেকানিক্সের ভিতরে কিন্তু এই জিনিস আছে এমনিতে, কিন্তু স্ট্যাটিক্সের জন্য আমি এই জিনিস আলোচনা করে দিছি। প্লাস আর একটা জিনিস হচ্ছে আমার এই ফ্রিকশনাল ফোর্স নিয়ে আলাদা প্লে লিস্টও আছে, সেটাও দেখে নেওয়া যাবে। নিউটনিয়ান মেকানিক্সের জন্য ওই আনত তলের জন্য কিভাবে ফ্রিকশন হয় না হয়, এটা নিয়ে আমি বেশি গুতাগুতি করতে যাব না, কেমন। যেহেতু এই জিনিস আমার বানানো আছে কন্টেন্ট, এটা নিয়ে পড়ার দরকার নেই, তোমরা নিজেরা পড়ে ফেলতে পারবা। এরপরে তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্যের জন্য কিছু সূত্র টুত্র দেওয়া আছে, যেগুলো আসলে আমাদের বইয়েই অনেক বইগুলোতে কেমিস্ট্রির ভিতরে দেওয়া আছে, ওইটা আর লাগবে না তোমাদের আলাদা করে পড়া। আচ্ছা, এখন ঘটনাটা হলো কি, যে এই যে আমরা নিউটনের থার্ড লটা শিখলাম এই মাত্র, এইখান থেকে অন্য আর একটা জিনিস সম্পর্কে আইডিয়া নেওয়া যায়, সেটা হচ্ছে কনজারভেশন ল অফ মোমেন্টাম। কনজারভেশন ল অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে, কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য একটা স্বীকার্য আছে। স্বীকার্যটা কিরকম, স্বীকার্য বলে যখন কোনো ব্যবস্থার ওপর প্রযুক্ত নিট বাহ্যিক বল আর কি, প্রযুক্ত নিট বা নেট যাই বলো, নেট বা নিট বাহ্যিক বল শূন্য হয়। আমার গলা টলা ভেঙে কি অবস্থা হয়েছে। মোট ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে। কিভাবে হয় এটা দেখবো আমরা এখন। ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে বা কনজার্ভড হয় আর কি, হ্যাঁ, মোট ভরবেগ সংরক্ষিত থাকে। কেমনে হয় এটা? আচ্ছা, চলো এটা সূত্র প্রতিপাদন করি। প্রথমত আমরা যে নিউটনের থার্ড লটা দেখছিলাম, ওই থার্ড ল থেকে জিনিসটা সম্পর্কে আইডিয়া নেওয়া যাবে। দেখো, আমরা করি, প্রথমত তোমাদেরকে এটা রৈখিকের জন্য দেখাই, তারপরে হচ্ছে আমি ক্যালকুলাসের মাধ্যমে কিভাবে এটা প্রমাণ করে সেটা দেখাই দিচ্ছি, কেমন। আচ্ছা, রৈখিকের জন্য, রৈখিক কনজারভেশন ল অফ মোমেন্টাম, তখন আমরা ছোটবেলায় এই জিনিস দেখছি, তারপরে একটু মনে করায় দেওয়া। ছোটবেলায় আমরা কিন্তু এরকম একটা অবজেক্ট ছিল, সে হয়তো ডানে যাইতেছে, এরকম একটা অবজেক্ট ছিল, তারপরে তারা দুইজন পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়, হ্যাঁ, সংঘর্ষে লিপ্ত হইলো, তারপরে কি হইলো, তারপরে আবার কিছুক্ষণ পরে তারা নিজেদের রাস্তায় চলতে শুরু করলো আবার, হ্যাঁ। এই তো এই জিনিস আমরা শিখছি ছোটবেলায়। এটাকে আমরা বলতাম M1, এটাকে বলতাম M2, এটারে বলতাম M1, এটারে বলতাম M2, এটার নাম M1, এটার নাম M2। তিনটা অবস্থার কাহিনী বলা হয়েছে। তাহলে তাদের কি বলে, ওদের যে অ্যাক্টিং ইয়াটা ছিল ওদের উপরে, ওদের ইনিশিয়াল ভেলোসিটি এইদিকে, ওর জন্য ইনিশিয়াল ভেলোসিটি এইদিকে। ওরা যখন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, ধরলাম তারা টি সময় ধরে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এবং সেটা হচ্ছে এরকম। তারপরে হচ্ছে তারা আবার চলতে থাকলো V1 এবং V2 ভেলোসিটি নিয়ে, ব্যাস, এই তো আমার কাজ হয়ে গেল। তাহলে এটা U1, এটা U2, এটা কি F1 তো না, এটা তো আমি F2 শিখাইছি তোমাদের, এটা F2, এটা হচ্ছে F1।
এটা হচ্ছে v1 আর এই বেগটা হচ্ছে v2। তার মানে কি ওরা দুজনে এখন কি হয়েছে, প্রথমত নিজেরা নিজেদের মতন চলতেছিল, তারপরে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের জন্য আসলে তার মধ্যে কতক্ষণ মানে একটা আরেকটার সাথে লেগেছিল এই সময়টাই বোঝায় না যে সংঘর্ষ কতক্ষণ ধরে হয়েছে, বা একটার সাথে আরেকটার মধ্যে বলের ইন্টারাকশন কতক্ষণ হয়েছে সেটা আসলে ওরা কতক্ষণ লেগেছিল সেটা। এখন প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর সাথে যতক্ষণ লেগে থাকবে, নিশ্চয় প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর সাথে ঠিক একই পরিমাণের সময় লেগে থাকে, অর্থাৎ দুইটার জন্য টাইমটা সেম হয়। বাকি প্যারামিটারগুলা m1 u1 m2 u2 এগুলো কিন্তু ডিফারেন্ট, কিন্তু টাইমটা কিন্তু এক্ষেত্রে সেম। কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা খেয়াল করতে পারি এরকম ঘটনা। এবার আমরা লিখতে পারি যে নিউটন কি বলছে, নিউটন বলছে যে ভাই আপনার f1 হবে হচ্ছে মাইনাস অফ f2। তাইলে f1 মানে আমরা কি জানি, f1 মানে হচ্ছে প্রথম বস্তুটার জন্য প্রযুক্ত বল, বা তার প্রথম বস্তুটার যে ভরবেগের পরিবর্তন হয়েছে সেটা খেয়াল করতে হবে। তাহলে প্রথম বস্তুটার ভরবেগ এখন হয়েছে m1 v1, আগে ছিল m1 u1, তাই তো? আর ডিভাইডেড বাই হচ্ছে কি টাইমের রেসপেক্টে, যেহেতু টাইম দিয়ে ভাগ করে দিতে ভরবেগের পরিবর্তনের হার বোঝায়। আর f2 এর ক্ষেত্রে এখানে একটা মাইনাস দিয়া এখানে কি থাকে আমাগো, এখানে আমরা বসাই হচ্ছে কি f2 মানে দ্বিতীয় বস্তুর জন্য ভরবেগ, শেষ ভরবেগ m2 v2 মাইনাস m2 u2। এটা হইল দ্বিতীয় বস্তুর জন্য ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই টাইম। দুইটারেই যদি আমরা টাইম দেওয়া কাটাকাটি করে দেই, তারপরে আমরা কিছু পক্ষান্তর করলে দেখতে পাবো লেখা যায় কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। তার মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে যে সংঘর্ষের আগে এবং পরের অংশটা একটু খেয়াল করো। m1 u1 প্রথম বস্তুর আদি ভরবেগ, m2 u2 হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, অর্থাৎ কি এটা হচ্ছে দুইজনের আদি ভরবেগগুলোর সমষ্টি, তাই না? আর এইটা নাকি আছে, এটা হচ্ছে শেষ ভরবেগ প্রথমটা, শেষ ভরবেগ দ্বিতীয়টা, তার মানে পরের অংশে আছে শেষ ভরবেগগুলোর সমষ্টি। অর্থাৎ ঘটনাটা কি, সংঘর্ষের আগে এবং পরে পুরো সিস্টেমের মোট যে ভরবেগ, সেই ভরবেগের কোনো পরিবর্তন হয় না। শুরুতে যা ছিল দুইজনের একত্রে, সংঘর্ষের পরেও দুজনের ভরবেগ তাই থাকবে। এই জিনিস শুধুমাত্র দুইটা অবজেক্টের জন্য না, এই জিনিস 3টা 4টা 5টা 6টা আল্লাহ দুনিয়া যত অবজেক্ট নিয়ে তুমি সংঘর্ষ করাবা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তখন এখানে m3u3, এখানে m3v3 এগুলো যোগ হইতে থাকবে। কেমন? আচ্ছা, এটা গেল হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র। এখন এইটার ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের শুধুমাত্র যে এইভাবে করতে দিবে তা না, ভিন্নভাবেও দেয় সংঘর্ষ করতে। এটা আমরা দেখবো কেন ভিন্নভাবে দিলে কি করতে হবে, যদি রৈখিক না হয় তাহলে কি করতে হবে, এগুলো দেখাবো। আমরা একটু দেখি যে তোমার এখানে আমরা যদি দেওয়ার চেষ্টা করি এই জিনিসটাকে প্রমাণ করতে, যে ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করা যায় কিনা। কেমন? ক্যালকুলাসের সাহায্য নিতে পারি কিনা। তাহলে ক্যালকুলাসের সাহায্য যদি নিতে চাই, তাহলে ক্যালকুলাসের কথা অনুযায়ী ব্যাপারটা কীরকম, যে ক্যালকুলাস পদ্ধতিতে ভরবেগের সংরক্ষণ সূত্র এটাই বের করবো এখন। তাহলে কি করতে হবে আমাদের, f2 u2 এটা তো ছিল, f1 f2, তাই না? তাহলে ক্যালকুলাস বলছে যে ভাই আপনার হবে কি f2 সমানুপাতিক হবে ইকুয়ালস হবে মাইনাস f1, অথবা ভাইস ভার্সা f1 সমানুপাতিক মাইনাস f2, একই কথা। আচ্ছা, এটা লেখার পরে আমরা কি বলবো এখন, যে এখন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। যদি সংঘর্ষকাল dt হয় তবে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা পাই, দুইটার জন্যই তো dt, এটা তো বারবার বলতেছে, দুইটার জন্যই প্রয়োজনীয় সময়, তাদের মধ্যে সংঘর্ষের সময় কিন্তু টাইমটা সেম লাগে, তাই না? তাহলে কইছিলাম আমরা দ্বিতীয় বস্তুর জন্য, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে কি কিসের পরিবর্তনের হার জানি, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ddt অফ p2 লেখা যায় এটাকে f2 এর জন্য, অর্থাৎ দ্বিতীয় অংশের জন্য, দ্বিতীয় বস্তুর জন্য ভরবেগের পরিবর্তনের হার বের করলাম, এবং হচ্ছে মাইনাস ddt অফ p1 এবং ভেক্টর সাইন দিয়ে দিলাম। এখন যেহেতু আমরা এটার এক পাশে নিয়ে এসে লিখতে পারি, যেহেতু দুইটাই কি টাইমের রেসপেক্টে, তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন হিসেবে ddt অফ p1 ভেক্টর প্লাস p2 ভেক্টর লেখা যায়। হ্যাঁ, মাইনাসটাকে এই ডানে বাম পাশে এনে আমরা দুইটার একসাথে লিখি, এখানে পেলাম 0। এখন দেখা যাচ্ছে যে ভিতরে আছে p1 এবং p2 দুইটা রাশি, এই p1 এবং p2 দুইটা রাশিকে ডিফারেন্সিয়েট করে পাওয়া গেছে টাইমের রেসপেক্টে 0। এখন কোনো কিছুর ডিফারেন্সিয়েশন কখন 0 হয় জানি,
যখন জিনিসটা নিজে ধ্রুবক, তার মানে P1 এবং P2 এর যোগফল এখানে কি ধ্রুবক হিসেবে কাজ করতেছে। তার মানে আমরা বলতে পারি P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর এটা হচ্ছে একটা কি ধ্রুবক। আচ্ছা, এই জিনিস যদি ধ্রুবক হয় তাহলে এটার সাথে কিভাবে রিলেট করব আমরা? তার মানে কি আসলে এই দুইটার সমষ্টি সবসময় সমানই হবে। হ্যাঁ, দুইটা বস্তুর ভরবেগের শুরুতে যে ভরবেগ ছিল এবং শেষে যে ভরবেগ, সে দুজনের সমষ্টি সমান। অথবা যদি আমি ভেঙেও বলতে চাই যে অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বাহ্যিক বল উপস্থিত না থাকে তাহলে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, যেহেতু ধ্রুবক। তাহলে আমরা এইভাবে বলতে পারি, আমরা যখন করতাম কি বলে, ধরো কোনো কিছুর একটা ধ্রুবক পাইতাম, ধরো পিভি ইকুয়ালস টু ধ্রুবক, এরকম কিছু যখন আমরা পাই তখন আমরা কি লিখি আসলে? আমরা বলি তখন যে ভাই তাহলে P1V1 ইকুয়ালস টু হবে P2V2। হ্যাঁ, তার মানে ঘটনাটা কি আসলে? তার মানে ঘটনাটা হইলো কি যে কি জানি, প্রথম অংশের জন্য মানে প্রথমে যদি আপনি P1V1 ক্যালকুলেট করেন এবং তারপরে কোনো একটা ঘটনা ঘটানোর পরে যদি আপনি P2V2 ক্যালকুলেট করেন, দুটোর গুণফল সমান পাওয়া যাবে। এইখানে কিন্তু এমন না যে আদি ভরবেগের পরিবর্তন এবং শেষ ভরবেগের পরিবর্তন, এই জিনিস না কিন্তু, এটা কিন্তু একটার আদিবেগ এবং আরেকটার আদিবেগ। তার মানে এটাকে এখন আমি ওই যে কি, এটার ক্ষেত্রে আসলে 1 দিয়ে কি বোঝায় আর 2 দিয়ে কি বোঝায়, এটার মানে হচ্ছে ইনিশিয়াল অবস্থা এবং এইটার মানে হচ্ছে তোমার ফাইনাল অবস্থা, তাই তো? তাহলে এটা তো ধ্রুবক উঠায়, তাহলে এটারে ইনিশিয়াল বললা আমি এখানে ফাইনালে সমান বললা দেই তাইলে ওরে, তাহলে আমরা লিখতে পারি কি যে P1 ইনিশিয়াল P2 ইনিশিয়াল কি হবে P1 ফাইনাল প্লাস P2 ফাইনাল। এই তো, তার মানে দেখো একটু আগে যেটা বলছিলাম আমরা সেটাই ঘুরে ফিরে চলে আসছে, যে M1U1 মানেই তো কি প্রথম বস্তুর ভরবেগ, M2U2 দ্বিতীয় বস্তুর ভরবেগ আদি অবস্থায়, এবং শেষ অবস্থার জন্য M1V1 প্রথম বস্তুর শেষ ভরবেগ, M2V2 দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। বুঝতে পারলাম, এটা হচ্ছে ক্যালকুলাস পদ্ধতিতে প্রমাণ। এখানে কি একটা স্টেটমেন্ট লিখছি আমি, স্টেটমেন্টটা একটু লিখে দিতে হয় জায়গায়। স্টেটমেন্টটা হচ্ছে যে বাহ্যিক বল না থাকলে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া, মানে শুধু ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া যদি বাহ্যিক বল না থাকে, উল্টা লিখে ফেলছি কথাটা, যদি না থাকে তাহলে মোট ভরবেগ সংরক্ষিত থাকে। মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। দেখো তো বুঝতে পারলাম নাকি? বুঝছি সবাই? এই জিনিসপত্র আমরা জানি ছোটবেলা থেকে, এই সূত্র তো তোমাদের 9-10 দেখানো হয়েছিল, আমরা এটা ক্যালকুলাস পদ্ধতিতে প্রমাণটা শিখে ফেললাম। হ্যাঁ, তাহলে এখন আমরা একটু সামনে যাই। সংরক্ষণশীলতা যাচাই নামে কিছু ম্যাথ আছে, তার আগে হচ্ছে মনে রাখতে হবে, আমরা জানি যে কি সংঘর্ষের পর আমরা বলছিলাম কি ভরবেগের ব্যবহার কখন, ভরবেগ হচ্ছে কি একটা বস্তু আর একটা বস্তু লাগে ধাক্কাধাক্কি করলে হে আসলে কোন দিকে যাবে সেই জিনিসটা সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয়, তাই না? সেটা হচ্ছে ভরবেগ। এখন একটা বইয়ে চিত্র আছে, তোমাদের কি দেখায়, মিলিত বেগের জন্য কিছু অঙ্ক থাকে, যেমন এই দুটা বস্তু এমনি এমনি চলতেছিল, তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে তারা হইতেছে কি একটা আর একটা লেগে যাইতেছে, এরকম ঘটনা ঘটে। তো তখন ওইটার ক্ষেত্রে আমরা হিসাবটা কেমন করি, আমরা বলি হচ্ছে ফাইনালি সে ক্যাপিটাল ভি এই ভেলোসিটি নিয়ে যাচ্ছে এবং তার মধ্যে তখন ভর কত এম এ এবং ওর ভর এম বি, এটা ছিল এম এ, এখানে ছিল এম বি। দেখা যায় ও একটা ইনিশিয়াল ভেলোসিটি U1 নিয়ে চলে, ও হচ্ছে U2 নিয়ে চলতেছিল, কিন্তু সংঘর্ষের পরে দেখা গেল তারা হইতেছে একই বেগ ভি নিয়ে চলতেছে, তাই তো? আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমাদের সূত্র কি জানি বা আমাদের নিয়ম কি বলছে, যে সংঘর্ষের আগে এবং পরে নেট ভরবেগ সমান থাকবে, তাই না? টোটাল ভরবেগ সমান থাকবে। তাহলে সংঘর্ষের আগের অংশের জন্য প্রথম বস্তুর ভরবেগ MAU1, দ্বিতীয় বস্তুর ভরবেগ MBU2, এটা সংঘর্ষের আগের ঘটনা। সংঘর্ষের পরে টোটাল ভর মানে কি দুইজন যেহেতু একলগে হয়ে গেছে তাহলে দুইজনের জন্য MA MB যোগ করে দিলাম আমরা, আর তার লগে কি হবে, তার ভেলোসিটিটা গুণ হবে পুরো অংশটার জন্য, এবং তার ভেলোসিটি একটা কমন ভেলোসিটি, দ্যাট ইজ ক্যাপিটাল ভি। এই তো হয়ে গেল, পারা যাবে। এটা হচ্ছে মিলিত বস্তুর জন্য, এই জানি আমরা কম্বাইন্ড অবজেক্টের জন্য কি সূত্র হয়। আচ্ছা, থ্রাস্ট বা ঘাত নামে একটা জিনিস আছে, এটা একটু মাথা রাখবে, এটা আমাদের রকেট পড়ার সময় কাজে লাগবে। আপাতত লাগতেছে না, রকেট হচ্ছে আমরা দেখি ক্লাসের শেষের দিকে রকেট নিয়ে আলোচনা আছে। থ্রাস্ট বা ঘাত, ঠিক আছে? এই জিনিসটা কি, এই জিনিসটা হলো কি, তোরা পারো কিনা এটা, যে কোনো বস্তু বা যান আর কি, হ্যাঁ, কোনো বস্তু বা যান, যান মানে যানবাহন আর কি, কোনো বস্তু বা যান হতে নির্দিষ্ট হারে অতি ক্ষুদ্র পদার্থের নির্গমন ঘটে, অতি ক্ষুদ্র ভরের
পদার্থের অধিক হারে নির্গমন ঘটে মানে কি কি জানি বলতেছে যে মানে মনে করো যে আমরা আসলে কি মানে মনে করো অধিক ক্ষুদ্র ধরো গ্যাসিয়াস, হ্যাঁ, গ্যাসিয়াস পদার্থের অতি ক্ষুদ্র হারে অধিক হারে নির্গমন ঘটে, হ্যাঁ, মানে তুই বেশি বেশি করে বাইরে হইতেছে কিন্তু তার ভর অনেক কম, তাইলে কি হবে এখানে তার ভরবেগটা বেশি হবে, হ্যাঁ, বেগ যেহেতু বেশি ব্যবহার করছে তার ভরবেগটা ওটা কম্পেনসেট করে, ভরবেগটা অনেক বড় হয়ে যাবে, ক্ষুদ্র পদার্থের অধিক ভর, তাহলে কি হবে তখন তার ভরবেগ বেশি হওয়ার কারণে সে একটা এক্সট্রা ধাক্কা দিবে ওই মূল যানটার ওপরে, হ্যাঁ, অধিক হারে নির্গমন ঘটে তখন মূল বস্তু বা যান যে প্রতিক্রিয়া লাভ করে তাকে হচ্ছে আমরা ঘাত বা থ্রাস্ট বলি, ঠিক আছে, এটা বলের ঘাত না, হুদাঘাত, হ্যাঁ, থ্রাস্ট বা ঘাত, যেমন আসলে বা এটার ক্যালকুলেশন কিভাবে হয় এখানে কি মানে প্রতিক্রিয়া বলটা বুঝি নেই। হ্যাঁ হ্যাঁ, ধাক্কা ধাক্কা ধাক্কা, ওই লিফটের ক্ষেত্রে তোমরা ধাক্কা যেটা বললো, সরি লিফট বলতেছি, রকেটের ধাক্কা, এটা ওইটার আসল নাম হচ্ছে থ্রাস্ট বা ঘাত, হ্যাঁ। আর এমনিতে আমরা বলের ঘাত যে জিনিস দেখেছি সেটা কিন্তু আলাদা, বলের ঘাত আমরা বুঝাই তো আসলে যে একটা মানে ইম্প্যাক্টটা আসলে কত ইয়া আর কি, কি জানি বলে, ইম্প্যাক্টটা আসলে কত বেশি কোনো কিছু যখন ধাক্কাধাক্কি করে তাদের বা বলের বল যদি প্রয়োগ করা হয় সেখানে ইম্প্যাক্ট কি পরিমাণ এটা বোঝার জন্য আমরা ব্যবহার করতাম এখানে বলের ঘাত, এটা হুদাঘাত, হুদাঘাতের জন্য যে তার কি তার মানে কি নিচ থেকে কিছু একটা বাইর হইতেছে, একটা মানে কি একটা ভর বের হচ্ছে কিন্তু অধিক হারে, ওইখানে কি করা হয় যে দেখো আমরা এককগুলোর কথা যদি চিন্তা করি তাহলে এফ ইকুয়ালস টু আমরা শিখছি কি এম ইন্টু ডিভি বাই ডিটি, ঠিক আছে। এখন ডিভি বাই ডিটি এর ক্ষেত্রে মানে কি যেখানে বেগের পরিবর্তন এবং সময়ের পরিবর্তন নিয়ে হিসাব করতেছে, তাই তো। আচ্ছা, কিন্তু এই সকল ক্ষেত্রে আমি যদি প্রতিক্রিয়া বলটা বের করতেছি, যেহেতু প্রতিক্রিয়া বলটা হচ্ছে কিসের জন্য, সেখানে যেই হারে তোমার ভরটা বের হয় বা জ্বালানি বের হয় সেই জ্বালানি বের হওয়ার হারটা সেমই থাকে, মানে ভেলোসিটিটা সেম থাকে, কিন্তু পরিবর্তন হয় হচ্ছে তখন এই ভরের, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ ভর বের হচ্ছে সেটা নিয়ে কাহিনী, তখন এই ডিটা পরিবর্তনটা হিসাব করতে হয় এম এর সাথে, তখন তোমার ভি কনস্ট্যান্ট হয়ে যায় আর এখানে থাকে ডিএম বাই ডিটি এফ, বুঝতে পারছি। আর যেহেতু এই মানটাই ডিএম বাই ডিটি আমরা ডি কখন ইউজ করি যখন অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হয়, তাই এখানে তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের কথা বলা নেই, এখানে তো মানে এত বেশি পরিবর্তন হবে না, এখানে ক্ষুদ্র ভরও না, এত ক্ষুদ্রও না আর কি, মোটামুটি হাতে গোনা যায় এমন জিনিস, সেজন্য এটাকে তোমাদের বইয়ে ডেল এম বাই টি অথবা ডেল এম বাই ডেল টি এভাবে লেখা হয়, বুঝতে পারলাম। আমরা দেখবো রকেট করার সময় আবার দেখবো একটা জিনিস দেখাই দিলাম খালি, যেহেতু এখানে পরিবর্তনটা বেগের হয় না, পরিবর্তন হয় ভরের, সেজন্য ডিটা চলে যায় এম এর সাথে, তাই এককটা কিন্তু সেমই থাকে এখানে, বুঝছো, ডেল এম বাই ডেল টি, এইটুকের জন্য দেখো এইটুকের জন্য কি আসবে ভি বাই টি, কি ত্বরণ, আর এটা হইতেছে ভর, তো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার দ্যাট ইজ নিউটনস, জিনিস সেম থাকে, এটা রিয়াকশন ফোর্সের জন্য এরকম। আচ্ছা, এটা গেল কথা বলো। ও, অধিক হারে নির্গমন ঘটে, হ্যাঁ, না, হ্যাঁ, কাইন্ড অফ, এখানে এই ডেলেমের পরিবর্তনটা কিন্তু না, মানে কি বলে এটার নাম, মানে পরিবর্তনটা তো মানে পরিবর্তনটাই তো নিতেছে, ওটা খুঁড়ে কতটুকু মনে করো 100 কেজি ছিল, 1 কেজি 1 কেজি করে বাইরে হইতেছে, হ্যাঁ, তো ওইটা হবে এখানে, এখানে তো 1 কেজিটা বসবে, ওইটা কমে 99 হলো না 90 হলো তারপর 80 হলো, ওটার হিসাব দরকার নেই আমার শুধু এই কতটুকু হারে বের হচ্ছে এটা বের করলেই হয়েছে, হ্যাঁ, মানে মূল প্যারামিটারটা এখানে হচ্ছে কতটুকু হারে তোমার ওই জ্বালানিটা বের হয়, বুঝছো, বেগটা মোটামুটি কনস্ট্যান্ট থাকেই, বেগটা কনস্ট্যান্ট থাকে বা কত হারে জ্বালানিটা বের হচ্ছে মানে কি বেগে বের হচ্ছে সেটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু সেই জিনিসটার ভরটা সেখানে ইম্পর্টেন্ট হয় ধাক্কার ক্ষেত্রে, বুঝছো, এই বেগের থেকে সেখানে ভরটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার ভর যত অল্প হবে তত বেশি ভেলোসিটি অ্যাপ্লাই করা যায় আর কি, এটা কেমন জানি কাজ করে, এটা এই ভর কমায় দিয়ে ভেলোসিটি বৃদ্ধি করানো যায়, তখন হচ্ছে সে জিনিসটা তোমার প্রতিক্রিয়া বলটা বেশি পায় আরো, বুঝছি, বুঝনি মনে হয়। আচ্ছা,
যদি বুঝা থাকো তাহলে আমরা একটা অঙ্কের দিকে চলে যাই। তাহলে এখন অঙ্কগুলো করবো আমরা এইখান থেকে। এইখানে আমরা অঙ্কের মধ্যে কইছে যে ভূপৃষ্ঠ থেকে পরিমাপকৃত 60 কেজি ওজনের একটা লোক কি করছে, লিফটে উঠা ওজন মাপার যন্ত্রের উপরে দাঁড়াইছে। তারপরে লিফটটা সমত্বরণে চলতে শুরু করলে ওজন মাপার যন্ত্রে লোকটির ওজন সমত্বরণে যাত্রা শুরু করে ওজন দেখালো হচ্ছে 45 কেজি। লিফটের ত্বরণ এবং ত্বরণের অভিমুখ নির্ণয় করো। লিফটের সময় আচ্ছা বলেও নাই যে লোকটা কোথায় করতেছিল, হ্যাঁ নামতেছিল না উঠতেছিল, মানে উপরে না নিচে এটা বলে নাই কিন্তু। আচ্ছা একটু দেখে নিব, মনে রাখতে হবে যে আমরা নিজেরাও এটা খেয়াল করবো হয়তো, যে যখন আমরা লিফট থেকে নিচের দিকে নামতে থাকি তখন আমাদের নিজেদেরকে একটু হালকা মনে হয়, আর উপরের দিকে উঠতে থাকলে মনে হয় যে আমার কি বলে হৃৎপিণ্ডটা মনে হয় পেটের মধ্যে নেমে যেতে চাইতেছে। হ্যাঁ, যদি লিফট একটু জোরে চলে তাহলে এই ঘটনা ঘটে। হ্যাঁ, বা লিফট থামার সময় এরকম একটা ধাক্কা আমরা বেশিরভাগ সময় অনুভব করি, কারণ লিফট এমনিতে তোমার একতলা থেকে পাঁচতলায় উঠলো, লাস্ট মোমেন্টে তার কিন্তু ভেলোসিটিটা একেবারে মানে কি করতে হয়, শূন্যতা নামায় আনতে হয় না। তখন কি হয়, চারতলা থেকে পাঁচতলায় ওঠার সময় সে কিন্তু তার বেগের পরিবর্তন করবে বড় রকমের। এই বেগের পরিবর্তন মানে কি, ত্বরণটাও বেশি হয়ে যায় তখন। সেই ত্বরণের কারণে আমরা অনুভব করি যে মনে হইতেছে আমাদের হার্টটা পেটের মধ্যে থেকে যেতেছে, এরকম একটা ব্যাপার। আবার আমরা যখন নিচে নামতে থাকি তখন যখন লিফটটা লাস্ট মোমেন্টে এসে থেমে যায় তখন মনে হয় কি যে আমাদের হার্টটা গলা দিয়ে বাইরে আসতে চাইতেছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তাহলে এই লোকের ক্ষেত্রে কি হয়েছে, হালকা অনুভব করছে, তার মানে কি আসলে নিচে নামতেছিল। এটা আমরা জানি যে এটা নিচে নামলে পরে এই ঘটনা ঘটে। আচ্ছা এখন এটার ক্ষেত্রে লিফটের জন্য তাহলে কিভাবে ত্বরণটা কাজ করে, এটার জন্য না খুব ভালো একটা ভিডিও আছে, আমাদের রাতুল ভাইয়ার খুব ভালো একটা ভিডিও আছে, ওটা দেখলে পারে একদম মানে মানে আসলে সমস্যাই থাকে না এই জিনিস সম্পর্কিত, যে সমত্বরণে চললে কি হয়, লিফটের মধ্যে সমবেগে চললে কি হয়, সে সংক্রান্ত আলোচনার ভিতরে। আচ্ছা যেটা বলতেছিলাম, তাহলে এইখানে দেখো এমনিতে জিনিস কাজ করে হচ্ছে জি এই দিকে। হ্যাঁ, দেখি আমি বুঝাইতে পারি নাকি, আপেক্ষিক বেগের সাহায্য নিয়ে দেখি বোঝানো যায় কিনা। হ্যাঁ, এদিকে কাজ করতেছে হচ্ছে কি লিফটের ত্বরণ, স্বাভাবিক ত্বরণ ধরলাম, লিফটের ত্বরণ এদিকে কাজ করে। লিফটের ত্বরণ ধরে নিলাম আমরা এ, ঠিক আছে, এ এল নাম দিলাম, লিফটের ত্বরণ হচ্ছে এ এল, লিফটের ত্বরণ এ এল। আর আমাদের যে জি আছে সেই জিটা হইল বাইরে বা যে সার্বজনীন জি, তো সার্বজনীন তাই না, সার্বজনীন জি সবসময় নিচের দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে বিধায় এটাকে আমরা বলতেছি জি। হ্যাঁ, এখন এই জিনিস তোমাদের কিন্তু আমি পড়াইছি কিনা জানি না, আসলে পড়ানো উচিত। সেটা হচ্ছে কি হয় যে যখন এইখানে একটা ট্রেন থাকে, সে ট্রেন যাইতেছে টেনে, আর এইখানে একটা তোমার বাস থাকে বা ট্রেন থাকে, যাই থাকুক, সেটা ধরো আর একটা ট্রেন এখানে আছে 20-এ যাইতেছে। হ্যাঁ, তুমি আসো এর ভিতরে আর এটা বি, আর তুমি আসো এই জায়গায়, ঠিক আছে, এর ভিতরে তুমি আসো। তোমার কাছে নিজেকে না স্থির মনে হয়, এই জিনিস পড়াইছিলাম না যে অবজারভারের নিজেকে স্থির মনে হয়, আপেক্ষিক বেগে কিন্তু পড়াইছি। তাহলে ও বি এর ভেলোসিটি কি মাপবে, ভুলে গেছো? এ আর বি দুইটা পাশাপাশি চলতেছে, দুইটা গাড়ি, একটা যাইতেছে 10 মিটার/সেকেন্ড আর একটা যাইতেছে হচ্ছে 20 মিটার/সেকেন্ড, তাই না? তাহলে এখন তুমি বসে আছো এর ভিতরে, এটার মধ্যে বসে রয়েছে, তখন তুমি বি এর ভেলোসিটি কি মাপবা, কত মাপবা? 10 পাবো, এবং সামনের দিকে তুমি যেদিকে যাইতেছিলে। আচ্ছা আমরা এখানে কয়েকটা উদাহরণ নেই, ধরলাম এইটা একটা একটা ট্রেন চলতেছে 50 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে, এইখানে একটা ট্রেন চলতেছে 30 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে, এটার নাম কিউ, এবং আরেকজন আছে আর, আর চলতেছে এই দিক বরাবর, এটা হচ্ছে 40 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে, ঠিক আছে। আচ্ছা আমরা যখন একটার সাপেক্ষে আর একটার ভেলোসিটি চিন্তা করি, ধরো তুমি এখন পিতে বসে আছো, পি কিউকে কিভাবে দেখবে সেটা দেখার জন্য কি করতে হয়, যে আমরা বলছিলাম না অবজারভারের নিজের কাছে নিজের স্থির মনে হয়, তখন পি এর বিপরীতে আমরা একটা বল বা কি বলতো না কি জানি বেগ অ্যাপ্লাই করি, দ্যাট ইজ 50। ওর বিপরীতেও যদি 50 অ্যাপ্লাই করি, পুরো ঘটনাটাকে সেম রাখার জন্য এর বিপরীতেও 50 অ্যাপ্লাই করতে হয়। তখন দেখো এখন কার্যত অবজারভারের ভেলোসিটি 0 হয়ে গেছে, এই পাশে 50 এখানে 50, অবজারভারের ভেলোসিটি কিন্তু 0। আর এইটার কিউ এর ভেলোসিটি তখন কত, কিউ এর ভেলোসিটি হচ্ছে তখন পিছনের দিকে 20। তার মানে কি তখন পি স্থির হইলে কি দেখতে পাইতো সেটা আমরা এখন বাইরে থেকে বুঝতে পারতেছি, পি কে স্থির বানানোর মাধ্যমে পি দেখতে পাবে কিউ যাইতেছে পিছনের দিকে তোমার এখানে 20 মিটার/সেকেন্ড বেগে। বোঝো নাই? বুঝছি। রে আচ্ছা, যদি বুঝে থাকি তাইলে এইটা যদি বুঝি তাইলে তাহলে এটাও বলতে পারবো এখন কিউ আর কে কিভাবে দেখবে। কিউ যদি আর কে দেখতে চায় তাহলে কিউ কে আগে আমার কি বানাইতে হবে, স্থির বানাইতে হবে, তাই না? তাহলে কিউ এর ভেলোসিটি দেওয়া ছিল কত, 30, তাহলে কিউ এর বিপরীতে 30 অ্যাপ্লাই করতে হবে এবং
আর এর বিপরীতেও 30 অ্যাপ্লাই করতে হবে, ওর বিপরীতে 30 দিলাম, তাহলে কিউ এখন স্থির, আর এর বিপরীতেও 30 দিতে হবে, তাহলে পুরো সিস্টেমটা ঠিকঠাক থাকবে আর কি। তাহলে তখন দেখা গেল যে এখানে তখন আর এর ক্ষেত্রে নেট কি এটার নাম ভেলোসিটি হচ্ছে তোমার 70, তার মানে কিউ যখন স্থির তখন আর হচ্ছে 70-এ চলে, তার মানে কিউ আর কে দেখবে সে 70 মিটার পার সেকেন্ড যাইতেছে পিছনের দিকে, বুঝতে পারলাম। আচ্ছা, এইখানকার ঘটনাও সেমই, এইখানে তোমার লিফটের মধ্যে যে অবজারভার রয়েছে, হ্যাঁ, লিফটের মধ্যে যে মানুষটা বসে আছে, এটা যদি অবজার্ভ করা থেকে ফিল করার ব্যাপারটা বেশি, ওর কাছে নিজেকে তো স্থির মনে হবে, তাই না? ওর কাছে মনে হবে নিজেকে স্থির, আর সে তখন সেটা সাপেক্ষে জি এর ক্যালকুলেশনটা করবে। তাহলে ওর নিজেকে যদি স্থির মনে হওয়াইতে হয়, তাহলে বিপরীত দিকে কি এ এল অ্যাপ্লাই করতে হবে, এবং এইখানেও বিপরীত দিকে এ এল অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখন তাহলে নেট ত্বরণটা কত হইল? নেট ত্বরণ এখন সত্যিকার অর্থে বা বাইরে থেকে আমি যখন দেখতেছি যে ও কি ফিল করবে, এটা এখন আমি বুঝতে পারতেছি যে এই দুইজনের জন্য ত্বরণ হইতেছে কি, বা নেট ত্বরণ হচ্ছে জি মাইনাস এ এল। যেহেতু জিটা বড় সে কারণে এটা বড়টারে লিখছি আগে, বুঝছি, এবং আমরা জানি যে জি বড় হওয়ার কারণে নিচের দিকে যাবে। তাহলে ও স্থির হওয়ার কারণে কি ফিল করতেছে সেটা আমরা বুঝে ফেললাম না, এখন ব্যাপারটা কি বুঝছি? বুঝে থাকলে ভালো কথা। তাইলে এই লিফটের কাহিনী হয়ে গেল আমাদের, ওই লোক কি ফিল করবে, ওর জন্য নেট ত্বরণ। তাহলে ওই লোকের জন্য কি 45 কেজি হচ্ছে ওর ওজন দেখাইতেছিল, যদিও ওজন যেহেতু বলছে, ভর তো আর না, ভর তো আর চেঞ্জ হবে না, এটা একটু খেয়াল রাখো, লোকের কিন্তু ভর চেঞ্জ হবে না, এই ওজন চেঞ্জ হবে, এটা আমরা পড়ছি ছোটবেলায় ম্যাস আর ওয়েটের ডিফারেন্সের ভিতরে, ভর ওজনের পার্থক্যের ভিতরে। তার মানে কি লোকটার নেট ত্বরণ এখন আমি ধরে নিলাম এম এ। এই এম এটা আসলে হবে কিসের জন্য, কি জানি, তার হচ্ছে এম জি মাইনাস এ এল, এইটার জন্য। তাইলে এখন আমরা বের করি যে এম এ। আচ্ছা, আর একটা জিনিস, তাহলে ইয়া যদি হইতো দুইজনই যদি মানে লিফট হচ্ছে কি, লিফট ধরো এবার উপরে যাইতেছে, উপরে তাইলে কাজ করতেছে এ এল, নিচে কাজ করতেছে জি। তাইলে লোকটাকে স্থির বানানোর জন্য আমাকে কি নিচের দিকে এ এল অ্যাপ্লাই করতে হবে, নিচের দিকে এ এল অ্যাপ্লাই করলাম, এই পাশেও নিচের দিকে এ এল অ্যাপ্লাই করলাম, তাহলে পুরো ঘটনা সেম থাকলো। এখন আমরা বুঝতেছি লোকটা এখন স্থির, তাহলে জি কাজ করে কিভাবে, লোকটার উপরে নেট ত্বরণ 0, তাহলে এইখানে নেট ত্বরণ কত, নেট ত্বরণ কিন্তু এখানে জি প্লাস এ এল, এটাই যখন, হ্যাঁ, জি প্লাস এ এল, অর্থাৎ লোকটার ভর তখন বা লোকটার উপরে কার্যকর অভিকর্ষ বল তখন কিন্তু বেশি হয়ে গেল, বুঝি, জি প্লাস এ এল। এই অঙ্ক কিন্তু আমরা পড়ছি যে ছোটবেলা, যে লিফট উপরের দিকে উঠলে ত্বরণ যোগ করতে হয়, লিফট নিচের দিকে নামলে ত্বরণ বিয়োগ করতে হয়, বুঝতে পারছি এবার এটা রিজনটা কি। তাহলে এখন এই যে এম এ এটা যেটা লিখছি বাম পক্ষে, এটা হচ্ছে কি এখন কি অবস্থায় আছে, এটা কিন্তু নেট। তাহলে 45 গুণ 9.8 স্বাভাবিক জি যেটাও ফিল করবে, এটা কি 9.8, হ্যাঁ, মানে ও যেটা ফিল করতেছে আর কি, এই জন্য ওর কাছে তো 45 মনে হচ্ছে, তাহলে ওর উপরে নেট ফোর্স আসলে 45 ইন্টু 9.8, ওই যে বলছিলাম না ওজন এটা দেখা, এটা আসলে কিলো ওয়েট ইউনিট দেওয়া আছে, সরি কেজি ওয়েট ইউনিট দেওয়া আছে, কেজি ওয়েট ইউনিট। আর এখানে এনে কি বসাইতে হয়, এখানে তো 45ই বসবে নাকি, নাকি না, কি করতেছি, ওয়েট 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 45 কেজি, 45 কেজি আর ফিল করে, এটা তো সেদিনই করে দিলাম একটা, 60 কেজি তো 45 কেজি ফিল করতেছে এখন। আচ্ছা দেখো, ওর আগে 60 কেজি ছিল, 60 কেজি, 60 কেজি এর জন্য যে ইয়াটা 60 ইন্টু 9.8, তাই না, এটা ছিল ওর ওজন, ওর ওজন ছিল এখানে 588 নিউটন, কিন্তু ওর কাছে এখন নিচের ওজন মনে হইতেছে কত, 45 নিউটন, তাই না, মানে 45 ইন্টু 9.8, এটা যদি আমরা করি, 60-এর ক্যালকুলেশনটা কি ঠিক করছি, হ্যাঁ ঠিকই লিখছি মনে হয়। তাহলে 45 গুণ 9.8 যদি দেই, তাহলে এখানে 481 নিউটন আসে, 441 নিউটন, সরি 441 নিউটন, 441 নিউটন সে ফিল করতেছে। ওকে, আচ্ছা, এটা ওই যে বললাম যেটা, এটা আসলে কিলো ওয়েট ইউনিটে দেওয়া আছে, হ্যাঁ, কেজি ওয়েট ইউনিটে, তার মানে এই ওয়েটটা সে ফিল করে, কিন্তু ওর কি ভর আসলে 45 হওয়ার মাধ্যমে এই ঘটনাটা ঘটছে না, ওর তো ভর তো আর চেঞ্জ হয় না, ওর ভর আসলে 60ই ছিল, কিন্তু আমরা কি এটা কিন্তু বল বুঝাইছে, হ্যাঁ, ওর ওজন যেটা, এই ওজনটা দেখানো হয়েছে এখানে 441 বুঝাইতে কেজি ওয়েটের সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু ওর ভর কিন্তু 45 হয়ে যায় না, ওর ভর কিন্তু যা ছিল তাই। তার মানে এই 441 আসলে পাওয়া যাবে কিসের মাধ্যমে, 60-এর সাথে নেট ত্বরণ গুণ করার মাধ্যমে, বুঝতে পারলাম, 60-এর সাথে সামেশন অফ এক্সেলারেশন যদি করি তাইলে আমরা পাবো।
তাহলে আমরা এটারে লিখতে পারি 441 ইকুয়ালস টু 60 ইন্টু নেট ত্বরণ আমরা কি পাইছি জি মাইনাস এ এল। এবার হয়েছে, হ্যাঁ এবার হয়েছে কাহিনী। এখান থেকে জি 9.8 দিয়ে এ এল বের করে ফেলবো। দেখি 441, এটা কি বুঝতে পারছি সবাই? একটু ক্লিয়ার করো, এটা কনফার্ম করো। সামিন বুঝছস? 2.48 445 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটা যদিও সহজ অঙ্ক ছিল, আমি হয়তো বেশি কমপ্লিকেটও করে ফেলতে পারি, এরকম হতে পারে। আবারও বলি, তোমার প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা আসলে তার কেজি ওয়েট। হ্যাঁ, কেজি ওয়েট, এটা কেজি ওয়েট ইউনিটে দেওয়া আছে, এবং এই কারণে আমরা বুঝতে পারলাম ওই লোকটা আসলে কি ফিল করতেছে। ও লোক ফিল করতেছে হচ্ছে কি 441 নিউটন ফিল করতেছে, উইচ ইজ কজিং বাই হিজ অরিজিনাল ম্যাস 60, এবং তার সাথে নেট অ্যাক্সেলারেশন সেটা। হ্যাঁ, এটা কিন্তু 45-এর জন্য না, 45টা হচ্ছে ও ফিল করে সেটা দিছে খালি। তাহলে 441 আর 60, আর নেট ত্বরণ আমরা কি জি মাইনাস এ এল পাইছি। আর যদি লিফট উপরে উঠতো তাহলে হচ্ছে মাইনাস করে দিতাম, বুঝতে পারলেন? আর এটার জন্য মাইনাসের জন্য লিখবো কি, খাতা লিখবো হচ্ছে যেহেতু ওজন মাপা যন্ত্রের লোকটির ওজনের পাঠ প্রকৃত ওজন অপেক্ষা কম, তাই বলা যায় লিফটটি নির্দিষ্ট ত্বরণের নিচে নামছে, এটা বলে দেব। বুঝতে পারলাম? ব্যাখ্যাটা কি দিব, পারা যাবে? এই রকিব লিখছস? লাইক বেশি করে লাইক। আচ্ছা, তারপরের অঙ্কটার দিকে যাই আমি। সংঘর্ষ বা কলিশনের জিনিসপত্র। আচ্ছা, আল্লাহ জানি এটা কেমনে করুম। এই অঙ্ক তো আমি নিজেও পারতাম না ওই সময়। আচ্ছা, একটু কেয়ারফুলি দেখি, আমাকে একটু সাহায্য করো, কারণ এই অঙ্ক স্টার দেওয়া আছে এবং আমি ওই সময় খুব মনে হয় না এটা পারতাম আর কি, আমি যখন পড়ছি। সেটা হলো কি, একটি পাতলা কাচের পাত এক্স কেজি ওজনের বস্তু ধারণ করতে পারে। হ্যাঁ, তাহলে ও কতটুকু বল সহ্য করতে পারে সেটা আমরা বুঝে গেছি। এটার একটা পাতলা কাচের পাত বানায় ফেলি আমরা। ধরো এইরকম একটা কাচের পাত আছে, ও কতখানি বল সহ্য করতে পারে, ও এখানে যে বল সহ্য করতে পারে সেটা হচ্ছে এক্স কেজি। এই যে এক্স কেজি ওজনের বস্তু মানে কিন্তু এটা এক্স কিলো ওয়েট, মানে কেজি ওয়েট ইউনিট দেওয়া আছে। এক্স কেজি ওয়েট, এটা হচ্ছে ওর ক্যাপাসিটি। এখন কি করা হইলো, এর ওপরে এম কেজি ভরের, যেখানে এম এর ভ্যালু ছোট, এম কেজি ভরের একটি বস্তু স্থাপন করে পাতটিকে ক্রমবর্ধমান ত্বরণে উপরে ওঠানো হচ্ছিল। তখন পাতটির ত্বরণ এ হয়, পাতটির ত্বরণ এ, ভালো কথা। সেই অবস্থায় কাচটির পাতটি ভেঙে গেল, ত্বরণ এ এর জন্য সমীকরণ বের করো। বোঝো নাই? বুঝছো কি প্রশ্নটা? তার মানে কি, ও এক্স কেজি ওয়েট সহ্য করতে পারে, কিন্তু আমরা তার থেকে হালকা জিনিস ওরে দিয়ে ওরে উপরে উঠাইতেছিলাম। উপরে উঠাইতে থাকলে কি ত্বরণ বেড়ে যায় না, বা প্রতিক্রিয়া বলটা আসলে বাড়ে, ত্বরণ তো আর পারবে না। প্রতিক্রিয়া বলটা আসলে বেড়ে যায় তোমার এই ভূমির উপরে, হ্যাঁ, বা এই কাচের উপরে। তার মানে কি, এখন আমরা কি করলাম, ওইটারে নিয়ে, এই যে আমার কাছের পাত আছে, এইটারে নিয়ে এখন একটা তোমার ইয়ার ভিতরে রাখলাম, এটার উপরে একটা অবজেক্ট রাখলাম। এখন এই অবজেক্টের ম্যাস দেওয়া আছে, এই অবজেক্টের ম্যাস হচ্ছে এম কেজি, ঠিক আছে? আচ্ছা, এম কেজি ভরের বস্তু যে পরিমাণে রিয়াকশন দিবে সেটা কিরকম হবে, এম ইন্টু জি প্লাস এ হবে, তাই না? হচ্ছে এতখানি দিতেছে সে। বুঝতে পারছি কি? দেখো তো ব্যাপারটা বুঝলাম নাকি। এই এই বস্তুটা, প্রশ্নটা বুঝছস তো? প্রশ্ন বুঝছস নাই, প্রশ্ন কি বুঝছো? আচ্ছা, তাহলে এখন এই বস্তুটা যখন মানে ত্বরণ, একটা নির্দিষ্ট ত্বরণে, এই লিফটারও তো আমরা উপরে উঠে, লিফট তো না কি জানি এটা, কাচের দণ্ডটারে তো এখন এ ত্বরণে উপরে উঠাইতেছি, তাই না? এটা আবার ব্যাখ্যা হইলো কেন? কাচের দণ্ডটারে তো আমরা এ ত্বরণে উপরে উঠাচ্ছি, তাহলে এ ত্বরণে উপরে উঠাইতে থাকলে তখন এটা লিফটের ভূমির মতন চিন্তা করো, আর এম হইতেছে আমাদের নির্দিষ্ট আমাদের ভর। ধর আমি লিফটের মধ্যে দাঁড়ায় রয়েছি, এটা হচ্ছে লিফটের মেঝে। তখন কি হয়, আমরা আমাদের নিজেদের ওজন আমরা বেশি ফিল করি। আমরা তো যদি নিচের দিকে এক্সট্রা ওজন দিই, তাই না? উপরের দিকে উঠলে যে বেশি হয়, তো একটু আগেই দেখালাম যে তখন এই যোগ করে দিতে হয় জি এবং এ। আমরা তখন কি নিচের দিকে বেশি ফোর্স দেই, এবং সেই ফোর্সটাই হচ্ছে অ্যাপ্লাই হতেছে কি কাচের ওপরে, ভূমির ওপরে। তাহলে ভূমির সারফেসে কি অ্যাপ্লাই হতেছে কাচের ওপরে, এম ইন্টু জি প্লাস এ, যেহেতু এটা হচ্ছে ভর এবং এখন ত্বরণ কাজ করতেছে এটা, বুঝতে পারলাম? আচ্ছা, মানে জি প্লাস এ হিসেবে ত্বরণ কাজ করতেছে। এখন ঘটনাটা কি, ত্বরণে উঠানো হচ্ছিল, তখন পাতটির ত্বরণ এ হয়। ঠিক এই অবস্থায় এ হওয়ার কারণে পাতটা ভেঙে গেল। আচ্ছা, পাত যদি ভেঙে যায় তার মানে কি, ও আসলে এখন কতখানি ফোর্স পেয়ে গেছে, যতখানি সে সহ্য করতে পারতো। কতটুকু সহ্য করতে পারতো মনে আছে? এই যে এক্স কেজি ওয়েট না, বোঝো নাই?
এক্স কেজি ওয়েট সে সহ্য করতে পারতো, তাইলে এইটা আসলে কিসের সমান হয়ে গেছে, এক্স এর কেজি ওয়েট। তাইলে এটার বলের ইউনিটে যদি নেই তাহলে এখানে একটা জি গুণ করে দিতে হবে। দেখো তো ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? এখান থেকে এ বের করতে বলছে, আর কোনো কাম নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এটা একটু ভেঙে লিখি। এটা লিখি আমরা এম জি প্লাস এম এ ইকুয়ালস টু হচ্ছে এক্স জি। অর্থাৎ ঘটনাটা কি, এটা হচ্ছে সে সর্বোচ্চ সহ্য করতে পারে, আর এইটা হইতেছে বল আমি প্রয়োগ করতেছি। আমার প্রযুক্ত বলের কারণে তো কাজটা ভেঙেই গেল, তার মানে কি সে সর্বোচ্চ যতটুকু সহ্য করতে পারতো সেটা সমান হয়ে গেছিল গা, এই জন্যে। তাহলে সমান দুইটা। তাহলে এখন আমি যদি এম এ বের করতে চাই, তাহলে এম এ ইকুয়ালস টু হবে কি, তোমার জি কমন নিয়ে এখান থেকে লেখা যায় এক্স মাইনাস এম, আর এ ইকুয়ালস টু তখন লিখতে পারবো আমরা এ সমান জি বাই এম এক্স মাইনাস এম। বোঝো নাই? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল, যদিও কোথাও আসবে না, কিন্তু কনসেপ্ট বোঝার জন্য কিন্তু খুব জরুরি। এবং মানে নাহামরি কিছু না, কিন্তু এটা কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে 10 মার্কের প্রশ্ন, মিনিমাম 10 মার্কের প্রশ্ন। পছন্দ? ভালো লাগছে? এরকম হইতেছে একটা দুইটা মজার অঙ্ক তখন আমাদের ওই বইয়ের মধ্যে দেওয়া থাকতো, ভালোই ছিল আর কি। সামিনের কাছে এগুলো দুধ ভাত মনে হইতেছে, ওই তো গেল গা। আচ্ছা, তারপরেটা দেখি আমরা। পরেরটাতে বলছে যে একটা গাড়ি সে হচ্ছে ঘর্ষণ শূন্য মেঝেতে ছিল, তাহলে আমাদের ফ্রিকশন নিয়ে কোনো কাজ করতে হবে না। 200 কেজি হচ্ছে গাড়ির ভর ছিল, গাড়িকে ঘর্ষণ শূন্য মেঝের উপরে স্থির অবস্থা থেকে 2 সেকেন্ড সময় এত বেগে গতিশীল করতে কতটুকু বলের প্রয়োজন হয়, তো ত্বরণটা ক্যালকুলেট করে নিলেই হবে, তাই না? তাহলে আসলে বল সমান হচ্ছে এম ইন্টু এ। তাহলে এম দেওয়া আছে 200 কেজি, এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? ভি হচ্ছে 0.5-এ তাকে উন্নীত করা হয়েছে, মাইনাস ইউ তে ছিল স্থির অবস্থায়, এবং কতটুকু সময় নেওয়া হয়েছে, 2 সেকেন্ড। ব্যাস হয়ে গেল। তাহলে 100 ইন্টু 0.5 দ্যাট ইজ কি 50 নিউটনস। বুঝতে পারলাম? বোঝো নাই মনে হয়। আচ্ছা, এরপরে পুলির একটা থিওরি আছে। থিওরিটা আমি জানি না এটা আসলে ঠিক মতো বুঝাইতে পারবো নাকি। টি গুলো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আচ্ছা, পুলিটা বাদ দিয়ে আমরা হচ্ছে একটু আগায় যাই, তারপরে অঙ্ক করে দেখি পারি নাকি। পুলি যখন কনসেপ্ট আসবে তখন পুলির অঙ্কটা বুঝাবো না। হ্যাঁ, একটু মনে রাখো যে পুলি পড়াই নেই এখনো। পুলির জন্য আসলে স্ট্যাটিক্সে যা পড়ছি ওইটাই ইনাফ, এর থেকে বেশি কিছু আমাদের লাগবে না তবুও। আচ্ছা, পানিতে স্থিরভাবে ভাসমান 200 কেজি ভরের একটা বোটের দুই প্রান্তে দুজন বালক দাঁড়ায় রয়েছিল, তাদের ভর যথাক্রমে 40 আর 70। এগুলা মানে প্রশ্ন পড়ার সাথে সাথে ছবি এঁকে ফেলানো দরকার, মানে আসলে কোনো কাজেই লাগে না প্রশ্নের ইনফরমেশন এত বড় কিছু, ডিরেক্ট হচ্ছে ছবি এঁকে ফেলবো। তাহলে ওটা হচ্ছে আমার নৌকা। হ্যাঁ, এই নৌকা রেহেনে এখানে দুইজন বালক দাঁড়ায় ছিল, দুইজন বিপরীত প্রান্তে। একটা হচ্ছে নীল বয়, ব্লু বয়, আর একটা হচ্ছে রেড বয়। হ্যাঁ, তো রেড বয় আর ব্লু বয়ের কথা যখন বলছে, রেড বয়ের আমরা ধরে নিলাম যে এটা কত, এটা ছিল 200 কেজি ভরের আমাদের বোট। রেড বয় হইতেছে তোমার 40 কেজি, আর তোমার ব্লু বয় হইতেছে 70 কেজি। হ্যাঁ, 40 কেজি 70 কেজি, তার প্রত্যেকে একসাথে 4 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে বোট থেকে লাভ দেয়, তখন বোটটি কোন দিকে কত বেগে গতিশীল হবে। দুইজনই লাভ দিয়েছে কি 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে। এটা কেজি ইউনিট ছিল ওদের ভর, এটাও কেজি ইউনিট। দুইজনই বিপরীত দিকে লাভ দিল 4 করে। হ্যাঁ, এখন বলছে বোটটা কোন দিকে কত বেগে গতিশীল হবে। তাহলে একটু চিন্তা করি, আমাদের একটা কাজ করে নিতে হবে, যেহেতু দুইজন বিপরীত দিকে কাহিনী করছে, তাহলে পুরো ঘটনায় এই অংশটাকে পজিটিভ দিক আর এই পাশটাকে নেগেটিভ ধরে অঙ্ক করব। ঠিক আছে, ডান পাশে পজিটিভ, বাম পাশে নেগেটিভ। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে কি, 3 রকমের বস্তু বলা, লাল, নীল, আর বোট, তাই না? তাহলে বালক 1 2 3 বলি। হ্যাঁ, প্রশ্ন অনুযায়ী লাল বালকটার কথা আগে বলছে 40 কেজি, তাহলে লাল বালকটার নাম দিলাম 1। ওর নামটা অন্য কালি দিয়ে দিই। ও হইতেছে 1, আর দ্বিতীয় বালক এটা হইতেছে 2, আর বোট হইল 3। ঠিক আছে, এমনি চিন্তা করি। তাইলে এই 3 জনের ক্ষেত্রে এখন আমার কাজ হলো কি, ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করা। যেহেতু তাদের মধ্যে এখানে কার্যত একটা সংঘর্ষ হইছে, তাহলে ওদের সংঘর্ষ সূত্র অ্যাপ্লাই করি। তাহলে বলো, প্রথম বস্তুর জন্য তার ভর কত, 40 আদি অবস্থায়, এবং তার বেগ কত, 0। আদি অবস্থায় কিন্তু সবাই 0, একটু খেয়াল রাখি, সবাই কিন্তু স্থির অবস্থায় বসেছিল। তাহলে পরেরটার জন্য 0 হবে, তারপরেরটার জন্য আসলে 0ই হবে। বুঝছি? তার মানে আদি অবস্থায় সকলের ভরবেগ 0, তারপরে যখন লাভ দিল একই সাথে তখন ঘটনাটা ঘটে মূলত। তখন
প্রথম ছেলেটার জন্য তার ভর 40 কেজি, সে লাফ দিছে 4 মিটার পার সেকেন্ড, কিন্তু সেটা ছিল তোমার কি আমরা যেদিকে ডিরেকশন ধরছি সেটার বিপরীত দিকে আর কি, তার মানে কি নেগেটিভে আসছে ওরটা। প্লাস দ্বিতীয় বালকের ভরবেগ, ওর ভর ছিল হচ্ছে 70 আর ওর বেগ হচ্ছে 4 এবং এটা ধনাত্মক দিকে, তাই এমনিই থাকলো। তারপরে কি আছে শেষ ভরবেগ যেটা হচ্ছে 200 এবং লাস্টে হচ্ছে ভি, এটাই একমাত্র ভ্যারিয়েবল, তাই এটার এই ভি ধরছি আমরা শুধুমাত্র। এই ভি মানে কি বোর্ডটা কোন দিকে গেল সেটা বের করে, তাই তো। তাহলে বোর্ড কোন দিকে গেল, বোর্ড যাবে হচ্ছে তোমার এইখানে পাওয়া গেল কত -16, হ্যাঁ 4 সাথে 28, 280, হ্যাঁ এই পুরাটুক লগে একটা মাইনাস ডিভাইডেড বাই 200। তাইলে এখান থেকে কত আসে, ভিতরে 100 কত এটা 120 উপরে আর নিচে মনে হয় 200, হ্যাঁ মিটার পার সেকেন্ড। কত হবে এখান থেকে 6/5 নাকি নাকি না নাকি না নাকি হ্যাঁ 6/10, যেটা আমরা বলতে পারি 3/5, 3/5, 0.6 আর কি, 3/5 মিটার পার সেকেন্ড অথবা 0.6 মিটার পার সেকেন্ড। ধনাত্মক আসছে না মানটা, তাহলে সে কোন দিকে যাবে বলো তো বুদ্ধি করে, হ্যাঁ ডাইনে যাবে, তাই না? অর্থাৎ মানে ডান দিকে যাবে, ডান দিক বা এই দিক বলতে পারি আমরা, এইভাবে লিখে দিবা, অথবা দ্বিতীয় বালক যেদিকে লাফ দেয় সেই দিকে, হ্যাঁ M2 এর ভরের দিকে আমরা এইভাবে লিখব, দ্বিতীয় বালক যেদিকে লাফ দেয় সেই দিক। এটা একটু ভেঙে ভেঙে লিখে দিব, হ্যাঁ লাস্ট লাইনটা যাতে ক্লিয়ার থাকে টিচার। আচ্ছা, তাহলে তিনটার জন্য হচ্ছে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র এভাবে অ্যাপ্লাই করতে পারি। আদি ভরবেগগুলো নিব, সেটা সমান লিখে দেব শেষ ভরবেগগুলো, ব্যাস হয়ে গেল, আর কোনো কাম নাই। আচ্ছা, তারপরের ম্যাথটাতে যাই আমরা। তারপরের ম্যাথে কি বলছে, এখানে বলা হয়েছে কি নিচের চিত্রটা লক্ষ্য করো, উল্লেখিত ঘটনায় মিলিত বেগ কত হবে এবং গতিশক্তি সংরক্ষিত হবে কি। আচ্ছা, আগে দেখি মিলিত বেগ কত হইব। তাহলে সংঘর্ষের আগের ঘটনা, এই দুইটা হইতে সংঘর্ষের আগে হয়েছে, এটা হচ্ছে সংঘর্ষের পরে, তাই না? এটারে আমরা লাল করে দেই, এটা যেহেতু লাল হইতে যাচ্ছে, এটা লাল দেওয়া ছিল, তাহলে এটারও লাল বানায় দিলাম। আচ্ছা, এটাও লাল হয়ে গেছে, সুন্দর। এখন সংঘর্ষের আগের ঘটনা, তাই তো। তাহলে প্রথম বস্তুর জন্য তার ভর ছিল 10 এবং তার বেগ দেখা যাচ্ছে 15। দ্বিতীয় বস্তুর জন্য উল্টা দিকে, হ্যাঁ এই যে এখানে ডিরেকশন ডিফারেন্ট না, তাহলে এই দিকটাকে পজিটিভ ধরবো আর এই দিকটারে নেগেটিভ ধরবো, ধরে নিলাম আগে। আচ্ছা, তাহলে তারপরে কি দ্বিতীয় বস্তুটা পজিটিভ প্লাস হবে, তারপরে ওর ভরবেগ কত, ওর জন্য 20 এবং বেগ হচ্ছে -5, বুঝতে পারলাম, এই তো হয়ে গেল। তারপরে মিলিত অবস্থায় তাদের দুইজনের ভরগুলা যোগ হয়ে যাবে, তাই না? তাহলে 10 যোগ 20, M1 M2 এক লগে হয়ে যাবে এবং মিলিত বস্তু হবে ক্যাপিটাল ভি। তাহলে এখান থেকে আসে হচ্ছে তোমার 150 বিয়োগ 200 নাকি কত, এটা 150 বিয়োগ 100, দ্যাট ইজ 50 থাকবে, আর এখানে থাকে 30 ইন্টু ভি, তার মানে ভি ইকুয়ালস টু 5/3 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম কি, এটা হলো আমাদের মিলিত বেগটা পাইছি। এখন জিজ্ঞেস করছে গতিশক্তি সংরক্ষিত হবে কিনা। গতিশক্তি সংরক্ষিত হওয়া মানে হচ্ছে সংঘর্ষের আগে এবং পরে তাদের মোট গতিশক্তিটা সমান থাকা। মোট গতিশক্তি যদি সমান থাকে তাহলে আমরা বলবো গতিশক্তি সংরক্ষিত হয়েছে। এই জিনিসটা কি, এটাকে লেখা হচ্ছে পূর্বে গতিশক্তি E1 হিসেবে আমরা লিখি, মানে টোটাল E1 আর কি সংঘর্ষের আগের ঘটনায়। তাহলে সংঘর্ষের আগে হাফ mv², এই সূত্র না, হাফ ইন্টু এম, প্রথম বস্তুর জন্য ভর কত 10, তার বেগ কত, তার বেগ 15 স্কোয়ার, প্লাস দ্বিতীয় বস্তুর জন্য হাফ এম কত 20 আর তার বেগ কত দেওয়া ছিল 5, -5 যদিও, কিন্তু স্কোয়ার করে যেহেতু চলেই যাবে সে কারণে আলাদা করে মাইনাস দিলাম না আর কি। হ্যাঁ, তাহলে এটা কত হবে তোমার, এখানে দেখো 5 এর সাথে 225 যদি গুণ হয়, 5 এর সাথে 225 গুণ, এটা হচ্ছে 1125 খুব সম্ভবত। আর এখান থেকে কত হবে, এটা হচ্ছে 25 আর হচ্ছে 10 মানে কি 250, এটা হবে 1375 জুল। ঠিক আছে, 1375 জুল E1। আচ্ছা, আর দ্বিতীয় ক্ষেত্রে E2, সংঘর্ষের পরে টোটাল গতিশক্তি কত, সংঘর্ষের পরে গতিশক্তি হচ্ছে তাদের টোটাল ভর কত এখন 30-এর সাথে তাদের এখন বেগ কত, বেগ হয়ে গেছে এখন 5/3 হোল স্কয়ার। ঠিক আছে, এইটা ক্যালকুলেট করলে এখান থেকে পাবো অলমোস্ট হচ্ছে 41.67 জুলস অনলি। তাহলে কি এদের কি বলে গতিশক্তি কি সংরক্ষিত হয়েছে বলতে পারবো? গতিশক্তি সংরক্ষিত হয় নাই।
এই যে গতিশক্তি যদি সংরক্ষিত না হয় এটাকে আমরা বলি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। যেহেতু গতিশক্তি সংরক্ষিত হয়নি এটাকে আমরা বলি, সুতরাং এটা হচ্ছে একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, অথবা এটাকে বলে নন ইলাস্টিক কলিশন। মনে থাকবে, গতিশক্তি সংরক্ষিত হইলে ইলাস্টিক, সংরক্ষিত না হলে নন ইলাস্টিক, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক। কেমন? আর একটা কথা হচ্ছে কি যে এইরকম সংঘর্ষের ক্ষেত্রে মনে করো যে দেখলাম আমরা গতিশক্তি সংরক্ষিত হয় নাই, তাই না? গতিশক্তি সংরক্ষিত হওয়া লাগবে না, ওটা যে সবসময় হবে এমন কোনো কথা নেই, হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু আমাদের যে ভরবেগ আছে, আল্লাহর দুনিয়ায় ভরবেগ কখনো অসংরক্ষিত থাকে না, সব ঘটনার ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হবেই, গতিশক্তি না হলেও ভরবেগ হবে। বুঝতে পারলাম? তারপরে দেখি এই সব অঙ্ক আমরা করছি, এগুলা দুধ ভাত জিনিস বাদি সব। দুইজনই প্রথমত স্থির থাকে, তাই না? এটার ক্ষেত্রে একটা শর্টকাট ইউজ করা হয় কি, যে আমরা আসলে পাই কি শেষ পর্যন্ত, তোমার ওই বন্দুকের পশ্চাৎবেগ কি ঋণাত্মক পাওয়ার থেকে এটাকে ধরা হয় এম স্মল ভি ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি। হ্যাঁ, এমনি ধরে অঙ্ক করে দেয়, বুঝছি? যেহেতু দুটো এমনিতে বিপরীত হবে এবং ইনিশিয়ালি 0 ছিল, তোমার ফাইনাল গুলারে দুটারে দুই পাশে লিখে রাখিয়া দিছে। তাহলে এটার জন্য মান বসাই দিল 10 গ্রাম, মানে 0.01 গ্রাম। আর বুলেটের ভর হইতেছে 300, তোমার বন্দুকের ভর হইতেছে 6 কেজি, আর বাইর করতে কইছে ভি। তাহলে ওইখানে কত আইলো? 3 আসবে নাকি? 100 দিয়ে গুণ করলে আসতো 1, 300 দিয়ে গুণ করলে 3 আর এন্ডে 6, তাহলে কত হবে? 0.5 মিটার পার সেকেন্ড। বুঝছি? এটা হচ্ছে পশ্চাৎবেগ। আমি কিন্তু অ্যান্সার পজিটিভে আসছে, এটা কিন্তু ডিরেক্ট পশ্চাৎবেগ, ঠিক আছে? এটা তো এমনিতে বুঝো, তাই না? যেহেতু আমি মাইনাস ধরেই দুই পাশে বসাই দিছি দুইটারে, পশ্চাৎবেগ। এটা ক্লিয়ার? পারা যাবে? পারি, এইসব দুধ ভাত আমরা পারি। আচ্ছা, তারপরে ওই একই অঙ্ক আছে একই অঙ্ক আর কি, দুইটা সেম জিনিস বাদ। তারপরে এটা দেখি আমরা, 4 কেজি ভরের বন্দুক থেকে একটা বুলেট বেড়ে গেলে এটা পারবো? এটা তো একই অঙ্ক, তাই না? এটা একই জিনিস। আচ্ছা, নৌকার গলুই থেকে হচ্ছে লাভ দিছে 300 কেজি, এবার দিছে হচ্ছে একজন লাভ দিছে তোমার 3.25, আর একজন দিছে 2। এটা কি করে দিতে হবে? এটা পারবো। তোমার ইনিশিয়ালি সবাইরে 0 ধরে এক পাশে হচ্ছে সবার জন্য ইনিশিয়াল এবং ফাইনাল ভেলোসিটি গুলো লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে রকেটের অঙ্কটা চলে আসছে। আমি একটু দেখে নিই যে তোমাদের রকেটটা কি আজকে পড়ানোর কথা, মানে আজকে পড়ানো যাবে কিনা। স্থিতিস্থাপক সংঘর্ষের কাহিনীটা বাদ দিয়ে আমরা হচ্ছে রকেটটা তাহলে কাভার করে দেই আজকে। আচ্ছা, রকেটের জন্য যে ক্যালকুলেশনগুলো হয়, রকেটের তাহলে কিছু থিওরি দরকার আমাদের। হ্যাঁ, রকেটটা এমনি এমনি রকেট চালাইতে গেলে হবে না, রকেটের কিছু থিওরি লাগবে। থিওরিটা কীরকম? আমরা ইয়াতে যাই, আগের স্লাইডে যাই, ওখানে থিওরি আলোচনা আছে রকেটের অঙ্ক করার জন্য। এই যে লাস্ট পর্যন্ত আমরা রকেটের জন্যই থিওরি লিখে রাখছিলাম, এইখানে হচ্ছে কিছু পরিবর্তন নিয়ে আসলেই অঙ্ক হয়ে যাবে, মানে কাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে রকেটের জন্য, রকেটের ক্ষেত্রে প্রথমত আমাদের যে জিনিসটা আমরা বললাম আর কি, রকেট চলে কেমনে, যে চলার জন্য তার কি কি ইনফরমেশন দেওয়া থাকে এবং কিভাবে দেওয়া থাকে সেটা আগে দেখি, কেমন? আচ্ছা, প্রথমত হচ্ছে রকেটের উপরে যেই কার্যকর ইয়াটা আছে, হ্যাঁ, তার হচ্ছে আমরা তো জানি যে কোনো বস্তুর উপর ভরবেগের পরিবর্তন তার উপর প্রযুক্ত বলের সমান হয়। তাহলে আমরা দেখছি যে এখানে এফ ইকুয়ালস টু আসলে কি, তোমার প্রযুক্ত ডেল পি ডিভাইডেড বাই তোমার হচ্ছে ডেল টি, তাই না? এটা তো আমরা শিখছি ছোটবেলার জন্য, এটা তো করে দিতেছি। এখন যে তোমাদের অলরেডি দেখায় ফেলছি এই জিনিস, সেটা কি যে হ্যাঁ, যে এই যে পি এর ব্যাপারটা, পি মানে কি? ভরবেগের পরিবর্তন। এখানে ভরবেগের পরিবর্তনটা তোমার বেগের পরিবর্তনের জন্য হয় না, এমনিতে আমরা এম ভি মাইনাস এম ইউ করি, কিন্তু এইখানে আমরা আসলে কি ভরের পরিবর্তনটা নিয়ে কাজ করতেছি, বুঝছি? প্রত্যেক মুহূর্তে ভরের পরিবর্তন। তাইলে তখন এটা কি হবে? তখন এটাকে আমরা লিখবো ভিটা সেম থাকবে, ভি সেম থাকবে, আমরা ভিতরে পরিবর্তন করব হয়তো m2 মাইনাস m1, এই কারণে তখন এটাকে আমরা লিখতেছি ভি ডেল এম। এটাই তখন তোমাদের বুঝাইলাম আর কি, যে সঙ্গে বেগটা কনস্ট্যান্ট থাকে, তোমার ইয়াটা চেঞ্জ হয়, কি জানি এটার নাম, ভরটা চেঞ্জ হয় আর কি। তাহলে ভি ডিএম বাই ডিটি ইন্টু ভি এভাবে লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা পাইলাম কি এফ ইকুয়ালস টু
ডেল এম বাই ডেল টি অথবা ডিএম বাই ডিটি যাই কও ইন্টু ভি। ঠিক আছে? আচ্ছা, এইখানে এই জিনিসটাকে বলা হয়, এই যে ডিএম বাই ডিটি, এটাকে বলা হয় কি জ্বালানি ব্যবহারের হার। দেখো তো এটার একক কত হবে, কেজি পার সেকেন্ড, মানে কয় কেজি বাইর হইতেছে এক সেকেন্ডে, এটাই বোঝায় জ্বালানি ব্যবহারের হার। এটার একক হয় হচ্ছে কেজি পার সেকেন্ড। ইনফরমেশন যদি ক্লিয়ারলি দেওয়া নাও থাকে তাহলে কেজি পার সেকেন্ড ইউনিট দেখে বুঝে নিতে হবে যে সেখানে ডিএম বাই ডিটি এর কথা বলা হয়েছে। কেমন, খুব ভালো কিছু ম্যাথ আছে এগুলা দিয়ে। আচ্ছা, তাহলে বুঝে ফেললাম এটা হইতেছে আমাদের ওর উপরে যে ধাক্কাটা কাজ করে সেটা পাইলাম আমরা। এটা হচ্ছে রকেটের উপরে ধাক্কাজনিত বল। তার কারণ কিন্তু এটা আমরা জ্বালানির জন্য হিসাব করছি না, এবং জ্বালানিটাই তো ধাক্কা দিতেছে, তাই তো? তাহলে রকেটের ধাক্কাজনিত বল বের করছি আমরা, রকেটের ধাক্কাজনিত বা ওই যে থ্রাস্ট আর কি, হাতে লেহা রে, রকেটের ধাক্কাজনিত বল। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আবার রকেটের ভর যদি ক্যাপিটাল এম এবং ত্বরণ এ দেওয়া থাকে প্রশ্নের ভিতরে, হ্যাঁ, রকেটের টোটালে ইন টোটাল রকেটের ভর যখন দেওয়া হবে সে ক্যাপিটাল এম হিসাবে চিন্তা করবো। তাহলে নর্মালি ত্বরণ হিসাবে কি কাজ করার কথা, রকেটের নেট ত্বরণ কি হবে, ওর উপরে যে বলটা কাজ করতেছে, যে ধাক্কাটা কাজ করতেছে এবং ওর যে টোটাল ভর আছে সেটা না, এটা কি বুঝি? ওর উপরে টোটাল যে প্রযুক্ত বল, ওর উপরে বলটা প্রযুক্ত হয় কিসের জন্য, ওই ধাক্কার জন্যই তো, তাই না? তাহলে ওই ধাক্কা বল আর ওর টোটাল যে ভরটা আছে বা এই ম্যাসটা আছে, সেই টোটাল ম্যাসটাকে অনুপাত করলে হচ্ছে ও যে ত্বরণে উপরের দিকে উঠতেছে আমরা সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটার জন্য যদি একটু মান বসাই তাহলে এটা দেখতে কিরকম হবে। এফ এর জন্য তো আমরা ক্যালকুলেশন জানি, এটা 1/m রাখলাম, আর এফটাকে হচ্ছে বা লিখি আমরা, এটাকে লিখি ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। ব্যাস, এককগুলা খেয়াল রাখলেই হয়ে যায়, আর কিছু লাগে না। এটা হচ্ছে রকেটের ত্বরণ। এখন ব্যাপারটা হচ্ছে কি যে অভিকর্ষ ত্বরণটাকে মাঝে মাঝে তোমাদের প্রশ্নে হচ্ছে ক্যালকুলেশনে নেয়, মাঝে মাঝে নেয় না। মানে কখন নিতে হবে না কখন নিতে হবে না এটা আমিও জানি না, কিন্তু যদি নেই, যদি জি কে তুমি চিন্তা করো, জি কে বিবেচনা করে আর কি, আর বিবেচনা না করলে তো অবিবেচকের মতন কাজ হবে, বিবেচনা করলে কি হবে, ওটা তো একটা ত্বরণ, আর বিবেচনা করলে একটা নতুন ত্বরণ হয় এ প্রাইম, এটা কি হবে তোমার প্রযুক্ত ত্বরণ মাইনাস হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে প্রযুক্ত ত্বরণ কত ছিল আমাদের, এই যে একটু আগে যেটা বের করলাম এটাই প্রযুক্ত ত্বরণ। এটা হচ্ছে ডিএম বাই ডিটি লেখা বেশি শান্তি, ধাত বেটা, ডিএম বাই ডিটি ইন্টু ভি মাইনাস জি, এটা হচ্ছে প্রযুক্ত ত্বরণ। বুঝতে পারছি সবাই? ঘটনাটা কি, প্রথমত আমরা বের করলাম যে ওর উপরে যে ধাক্কা বলটা কাজ করতেছিল, ধাক্কা বলটা হচ্ছে ডিএম বাই ডিটি ইন্টু ভি, এটা হচ্ছে জ্বালানি ব্যবহারের হার ডিএম বাই ডিটি, যার একক হচ্ছে কেজি পার সেকেন্ড। আমরা যে এই জিনিসটা নির্ণয় করছি এটা হচ্ছে রকেটের উপরে ধাক্কাজনিত বল। রকেট যে বল অনুভব করবে সেটাকে যদি তার ভর দিয়ে ভাগ করে দেয় তাহলে তার ত্বরণ পেয়ে যাব। এই যে সে যে বল অনুভব করে এফ এবং তার টোটাল ভর এম, 1/m ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। ব্যাস। আচ্ছা, বলছে জি কে বিবেচনা যদি করি তাহলে এই ত্বরণটা থেকে আমাকে শুধু জিটা বিয়োগ করে লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, সূত্র মনে না থাকলে কোনো সমস্যা নেই, একক দেখে এই জিনিস মিলায় ফেলানো যায়। হ্যাঁ, সূত্র সবই মিলায় ফেলতে পারবা। এই স্লাইডটা আমরা একটু সেভ করি, সেভ দিয়ে এটাতে আসি। এবারে 1 নাম্বারটাতে নিয়ে এলো কেন, কোথায় এলাম আমরা, ওই অঙ্কগুলা কই, রকেট। এখানে একটু কারেকশন আছে, কারেকশনটা হলো এই ভরটা 6 জন্য আর কি, 6 × 10⁻⁶ 6000 কেজি আর কি। এখন বলছে একটি রকেট যানের ভর দেওয়া আছে 6000 কেজি, জ্বালানির ভর দেওয়া আছে, টোটাল জ্বালানি আছে তোমার কাছে কত করে, 1000 কেজি। নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ হচ্ছে কত, 2000 মিটার পার সেকেন্ড। জ্বালানি ব্যবহারের হার প্রত্যেক সেকেন্ডে 100 কেজি, প্রত্যেক সেকেন্ডে 100 কেজি করে ইউজ করতে, যেটা না কথা, প্রত্যেক সেকেন্ডে 100 কেজি। তার মানে এখানে কিন্তু আমি ডেল এম বাই ডেল টি এর ভ্যালুটা পেয়ে গেলাম না, ডেল এম বাই ডেল টি এখানে বোঝা যাচ্ছে, তার মানে কত, 100 কেজি প্রত্যেক সেকেন্ডে, তার মানে কেজি পার সেকেন্ড। ক্লিয়ার, শেষ। আচ্ছা, আর ভি যেটা দেওয়া আছে, ভিটা দেওয়া হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা। আচ্ছা, এখন জিজ্ঞেস করছি কি রকেট যানের উপরে ধাক্কা কত। ধাক্কা মানে কি আমরা জানি, যেখানে ডিএম বাই ডিটি এর সাথে ভিটা গুণ করে দিতে হয়, ডিএম বাই ডিটি ইন্টু ভি। তাহলে এখানে বসাও এখন, রকেট যানের উপরে ধাক্কা, ডিএম বাই ডিটি কত, 100, আর তার লগে হইতেছে 2000। হ্যাঁ, তাহলে মূলত আসলে কত, 2 লেখা কয়টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য, তাই না? তাহলে এমনি লেখা যায় নিউটনস
দেখো তো ঠিক আছে না, বুঝছি। আচ্ছা, রকেটের ত্বরণ বের করতে বলছে। এখন এই জিনিস এটা তো ব্যাহাপনার এদের শেষ নেই আর কি, ঝামেলাটা এই জায়গায় যে বললো যে রকেটের বাইর করো, ত্বরণ বাইর করো, কিন্তু এটা যে অরিজিনাল ত্বরণ না কি ত্বরণ এটা জানি না। আমি দেখি একটু সলিউশনে ওরা কি ত্বরণ বাইর করছে এটা একটু দেখা দরকার আমার। আচ্ছা, রকেটের জন্য ওরা জি বিয়োগ করে করছে আর কি। আচ্ছা, ভালো কথা। জি যদি আচ্ছা রকেটের ত্বরণ, তাহলে রকেটের ত্বরণের জন্য আমরা হচ্ছে এ প্রাইম নাম দিয়েছিলাম এটা, তার মানে ওর যে ত্বরণটা কাজ করে আর কি, সেই ত্বরণ মানে কি এফ ডিভাইডেড বাই এম, তাই না? এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম থেকে জি বাদ যায়, তাহলে এটাকে আমরা লিখি 1/m ইন্টু এফ, তো আমাদের কাছে দেওয়াই আছে, তো এগুলোর মান তো আমরা পেয়েই গেছি, আর তোর সমস্যা নেই। তাহলে এফ এর ভ্যালু বসাই, এফ এর ভ্যালু কত 2 × 10⁵, আর ওর ভর হচ্ছে আমরা দেওয়া আছে 6000 কেজি, 6000 কেজি, আর হচ্ছে তার থেকে জি বাদ যাচ্ছে আর কি। এটার ক্যালকুলেশনে যা আসবে তাই এটা হলো। তাইলে আমাদের এটা খুব সম্ভবত 23.73 আসবে, 23.73 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এরপরের ঘটনা, ত্বরণও পাইছি, রকেটও পাইছি, এই কাহিনী শেষ। রকেটের অঙ্ক একটু বিরতি দিয়া এই অঙ্ক পারবো, এই যে বুলেটের অঙ্ক একই জিনিস, বুলেটের পশ্চাৎবেগ, এর মেলাগুলো আছে বুলেটের অঙ্ক, পারা যাবে পারা যাবে পারা যাবে। এটাও একই অঙ্ক, ওই বুলেটের ভরটা সবই দেওয়া আছে, বন্দুকের পশ্চাৎবেগ বের করতে গেছে, পারবো। বাদ, এটাও বাদ, প্র্যাকটিস করো আর কি, নিজেরা দেখো হয়ে যাবে। আচ্ছা, এটা এটা একটু ডিফারেন্ট, এটা এখন পর্যন্ত করি নাই একটা এরকম, তারপরে সেজন্য একটু করে রাখি। সেটা হলো কি, দুইটা বস্তু আসতেছিল একটার একটার দিকে ধেয়ে আসতেছিল, তারা ধাক্কা খাইলো, তারপরে বস্তুদের যুক্ত হয়ে পরস্পরের দিকে কত বেগে চলতে থাকলো। এটা আসলে চিত্র আঁকার দরকার হয় না, তারপরে একটু ভদ্রতা করে চিত্রটা আঁকলাম। একটা আর একটা লাগে এখন লাগিয়ে গেছে, এখন ওদেরা হচ্ছে চলতেছিল, হ্যাঁ ধরে নিলাম ওরা এই দিকে চলতেছিল, এই দিকটা ভি, এটা প্লাস এবং এটা মাইনাস অবশ্যই। তাহলে এই কাহিনী অনুযায়ী প্রশ্নে দেওয়া ছিল এই দিক বরাবর ও আসতেছিল 5-এ, আর ওর ভর ছিল 60, আর আইতেছিল এদিকে তোমার 10-এ, আর ওর ভর ছিল 40, এটা ধরে লইছি আমরা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার লিখি। তাহলে প্রথমত আদি অবস্থায় তাদের ভরবেগ, তাহলে 10 × 40, হ্যাঁ ডান দিক বরাবর যেহেতু, তাহলে ওটা পজিটিভ আছে, আর বাম দিকে কাজ করতেছে সে কারণে 5 × 60 টোটাল ভরবেগ ইকুয়ালস টু হবে কি, তারা দুইটার এখন এক লগে হয়ে গেছে, তাহলে টোটাল ভর এখন কত 40 + 60, এটা টোটাল ভর, আর টোটাল ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে ওখানে কত আছে 400, আর 5 × 6 = 30, তাহলে কত 100 থাকে, 100 = 100 × ভি, তার মানে ভি সমান 1 মিটার পার সেকেন্ড। এবং 1 মিটার পার সেকেন্ড যেহেতু পজিটিভে রেজাল্ট দিচ্ছে, তার মানে ডিরেকশন কোন দিকে, ডান দিকে। এটা ডিরেকশন লেখার ক্ষেত্রে দেখব 40 কেজি ভরের বস্তুটির আদি বেগ যে দিক বরাবর ছিল সেই দিকে, বুঝছি, 40 কেজি এর আদি বেগের দিকে। একটু ভেঙে লিখবো, আমি সংক্ষেপে লিখলাম 40 কেজি এর আদি বেগের দিকে। আচ্ছা, পারা যাবে, আই গেস পারবো আমরা, ছোটবেলায় বহুতবার করছি। আচ্ছা, এটা কি 1200 কেজি ভরের একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলতেছিল, অথবা গাড়িটি 800 কেজি ভরের একটা স্থির গাড়িতে ধাক্কা দিল, কি দরকার? তারপরে তারা একত্রিত হয়ে 120 মিটার পিছলায় থেমে গেল, বাধা দানকারী বলের মান কত? খুব সুন্দর একটা প্রশ্ন, দেখি। 1200 কেজি, সরি 1200 কেজি হচ্ছে তার ইনিশিয়াল ভরবেগ, তাই তো? আচ্ছা, 1200 কেজি ইনিশিয়াল ভরবেগ, ভর আর কি, সরি 1200 কেজি ভর, আর 20 হচ্ছে তার বেগ, ইনিশিয়াল ভরবেগ, এবং আরেকজনের ইনিশিয়াল ভরবেগ হচ্ছে 0, যেটা বয়া ছিল আর কি। তারপর দুটো এক লগে হয়ে গেল, এক লগে হয় তারা দৌড়াইতে থাকলো, তাহলে এক লগে যদি হয় তাহলে 1200 আর 800 যোগ আর হচ্ছে মিলিত বেগ ভি। তাহলে যদি ভি পাই আমরা, তাহলে ভি এর মান যেটা আসবে সেটাকে বাইর করে নিই, তাদের মিলিত বেগ, তাহলে 1200 × 20 ভাগ হবে 2000 দিয়ে, তাহলে 12 আসে, সুন্দর দেয়, হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তার মানে 12 মিটার পার সেকেন্ড তাদের মিলিত বস্তুর বেগ, কিন্তু 12 থেকে চলতে চলতে তারা থেমে গেল, কততে যায়, 0-তে যায়, তাই না? তাহলে এর মধ্যে তারা হচ্ছে কতখানি পিছলাইছে, 120 মিটার, 120 মিটার পিছলাইছে। তাইলে বলছে বাধা দানকারী বলের মান কত? বাধা দানকারী বল মানে হইতেছে m × a, এম এর ভ্যালু কত? টোটাল যেই পরিবর্তনটা হয়েছে, বেগের পরিবর্তন, সেটা কিসের জন্য? 2000 কেজি এর জন্য, টোটাল 1200 আর 800 মিলে 2000 কেজি, ইন্টু ওর সাথে কি ত্বরণ গুণ করে দিতে হবে। ত্বরণের জন্য এবার ইকুয়েশন যেটা ইউজ করবে সেটা হচ্ছে v² = u² + 2s। ওইখান থেকে যদি সাহায্য নেই, তাহলে এখান থেকে লেখা যায় v² - u² / 2s, এটা লেখা যায়, হ্যাঁ, ওর এটার এর সমান হয়। তাহলে এখানে মান বসাই, এখন তো দেখো 2000 গুণ এখানে কি 0² - u² মানে কত ছিল
12 স্কোয়ার কিন্তু, হ্যাঁ খেয়াল করি 12 স্কোয়ার আর হচ্ছে 2 ইন্টু 120 মিটার, তাহলে এনে থাকলো 1200 নিউটনস এবং নেগেটিভ কারণ হচ্ছে বাধা দানকারী বল। এটা পারো, এটা আর বোঝান লাগবো না এই বয়স কেসে এটা বলার। আচ্ছা যদি এটা পারি তাহলে এটা দেখি 100 কেজি ও 200 কেজি ভরের পরস্পর দিকে আসার সময় একই বস্তুতে পরিণত হলেও কেমনে হবে, এটা তো করলাম যে মিলিত বস্তুর জন্য। এখানে যে কাহিনী ঘটছে ওই একই অঙ্ক, খালি 100 আর 200, 20 আর 10, এখানে ছিল 40 আর 60 আর 10 আর 5, তাই তো একই অঙ্ক না? এটা একই অঙ্ক দেখো, 40 কেজি 60 কেজি 12 আর 4 দিচ্ছে, আগের বার 10 আর 5 ছিল, 12 আর 4 বেগে বিপরীত দিকে যাবার সময় একে অপরকে ধাক্কা দিয়ে একটি বস্তুতে পরিণত হয় সংযুক্ত অবস্থায় বস্তু দ্বারা বেগের বিশ্লেষণ করে। মানে আর কি করবে, একই অঙ্ক। 40 কেজি ভরের একটি বেগে একটি গতিশীল 1200 কেজি ভরের একটি গাড়ি, কি এটা কি হলো, এটা তো করলাম কেবল একই রকম, পারা যাবে? আচ্ছা গাড়ি দুটি একসাথে একদিকে চলতে থাকে, ইয়াটা কই, পরের গাড়ির বেগ ভর দেওয়া নেই কেন? ও আচ্ছা একই রকম স্থির গাড়ি, মিসিং না, এই যে একটি একই রকমের স্থির গাড়ি, তার মানে ভর সেম ওদের, বুঝতে পারছি, খুব বুঝছা। এটা 20 আসবে অ্যান্সার, দেখো। আচ্ছা এটাও একই অঙ্ক, 40 আর 60, 10 আর 2 দিয়ে চলতেছে, আগে ছিল 10 আর 5, এখন 10 আর 2, একই অঙ্ক বাদ। তারপরে মহাকাশে, আচ্ছা এরা নাইছে আসল অঙ্ক। মহাকাশে অবস্থিত, হ্যাঁ মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশ যানের ভর 3000 কেজি এবং জ্বালানির ভর হতেছে 500 কেজি। জ্বালানি 5 কেজি পার সেকেন্ড হারে ব্যবহৃত হলে এবং 150 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে নির্গত হলে শাটল যানের উপরে ধাক্কা বের করতে হয়েছে। ধাক্কা তো পারবো আমরা বের করতে, ধাক্কার জন্য ঘটনা কি, ধাক্কা হইতেছে কি এফ সমান, এত সহজ অঙ্ক, ডিএম বাই ডিটি ইন্টু ভি। ডিএম কত দেওয়া আছে, ডিএম বাই ডিটি ওই যে কেজি পার সেকেন্ড ইউনিট দেওয়া আছে না, এটা হচ্ছে 5 বসে গেল, 150 বসে গেল মিটার পার সেকেন্ড, তা কত হবে না, 5 15 75 নাকি 75, তাহলে সাথে একটা শূন্য, আর এখানে কি হচ্ছে, এখানে একক তো লাগবে না, এটা নিউটন আর এটা মিটার পার সেকেন্ড না দিয়ে এটা যা ছিল তাই এমনি থাকুক। এটা করি, এটা ভালো অঙ্ক হবে হয়তো, প্রতি সেকেন্ডে 0.7 কেজি, তাহলে এটা কি ডিএম বাই ডিটি পেয়ে গেছি না, এটা ডিএম বাই ডিটি এটা দেওয়া আছে, ডিএম বাই ডিটি এটা। আর নির্গত গ্যাসের বেগ দেওয়া আছে, এটা কিন্তু ভি। কত বল ক্রিয়া করবে, অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে, কত বল ক্রিয়া করবে, এটা আবার কি হিসাব, এটা কোনো ব্যাপার। এফ ইকুয়ালস টু আমগো কি জানি আমরা, উপেক্ষা করতে কইছে না করে নাই, অপেক্ষা করতে বলছে, তাইলে হইতেছে 100 তার ভেলোসিটি আর তার ডিএম বাই ডিটি হইতেছে দেওয়া আছে 0.07, তাই না, তাহলে 0.07 মানে কত 7 না, ভুল করলাম কি, আচ্ছা কিলোমিটার পার সেকেন্ড, ওরে ভাই ভেলোসিটিটা 100 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড ইউনিটে নিলে 1000 দিয়ে গুণ হয়, তারপরে হচ্ছে 0.07, এটা হচ্ছে যে ডিএম বাই ডিটি, খেয়াল করছি। তাহলে এটা ছিল আসলে ভি আর এটা হলো আমাদের ডিএম বাই ডিটি, এটা গুণ করলাম, তাহলে এখন এফ পাই গেলাম, এফ আসবে 7-এর পরে 3টা শূন্য নিউটন, পারা যাবে। আচ্ছা এরপরের অঙ্কটা আমার খুব পছন্দের, দেখি, যদিও তখন বুঝতাম না। প্রথম 2 সেকেন্ডে এর ভরের তোমার 150 অংশ হারাইছে, প্রথম 2 সেকেন্ডে। রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ দেওয়া আছে, রকেটের ত্বরণ বের করতে বলছে, হ্যাঁ আচ্ছা রকেটের ত্বরণ বের করতে বলছে, আর 2 সেকেন্ডে হচ্ছে সে হারাইছে এতখানি ভরের। আচ্ছা তাহলে ডিএম বাই ডিটিটা যদি আমরা লিখতে চাই, যে ডিএম বাই ডিটির ক্যালকুলেশনটা, ডিএম বাই ডিটি এটাকে আমরা বলতে পারি তার মানে কি, টোটাল যে ভর ছিল তার হচ্ছে টোটাল ভরের 1/5 এবং কতক্ষণ 2 সেকেন্ড সময়, দেখো তো বুঝছি না ব্যাপারটা। এর ভরের টোটাল ভর তো এম থাকে, ক্যাপিটাল এম ধরছি, তার ভরের 50/1 হারাইছে কতক্ষণ ধরে, 2 সেকেন্ডে বসাইলাম। আচ্ছা এবার বলছে ত্বরণ বের করতে, ত্বরণের জন্য জি বিয়োগ করো না, হুদা ত্বরণ বের, আচ্ছা জি দিয়ে বিয়োগ করেই করছে দেখতেছি বেশিরভাগ জায়গায়। আচ্ছা তাহলে নেট ত্বরণ এ সমান আমরা শিখছি কি 1/m ইন্টু এফ, তাই না, মাইনাস জি, তাহলে এখানে বের করি 1/m ইন্টু ডিএম বাই ডিটি ইন্টু ভি মাইনাস জি,
তাহলে 1/m জানি না কত এটার মান, গুণ হইতেছে ওর সাথে কত, এটার একটু সিম্পলিফাই করে লেখা যায় না m/100। হ্যাঁ, তাহলে ওই dm/dt এর পরিবর্তে আমি লিখতে পারি m/100, আর তার সাথে ভেলোসিটি গুণ হইতেছে 2500 দেওয়া আছে, 2500 মাইনাস জি 9.8 বসে দিলাম। তাহলে এখান থেকে কত হলো এটা, 250 নাকি 25, 0 আচ্ছা 25 মাইনাস 9.8, তাহলে 25 থেকে 10 বাদ দিলে থাকে 15.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পারা যাবে? বুঝছি রকিব, রকিব কথা কস না, আনাফ কইতেছে সব কথা। গুড। আচ্ছা, অ্যাপোলো আর স্কাই ল্যাব বিমানের মহাকাশযান উৎক্ষেপণের সময় কি ঘটনা ঘটছে? 5-60 কি লেখছে কি নাকি একটাই কথাই কইছে। আচ্ছা, এটা হইতেছে মিটার পার সেকেন্ড নির্গমনের বেগ, জ্বালানি নির্গমনের বেগ দেওয়া আছে। মহাকাশ যান সহ রকেটের মোট ভর দিয়ে দিছে, আর এখানে দিয়ে দিছে হচ্ছে জ্বালানির ভর। এটা কি মঞ্চ হতে উত্তোলনের জন্য প্রয়োজনীয় ধাক্কা কত? যা দেওয়া আছে প্রয়োজনীয় ধাক্কা কত? ও আচ্ছা আচ্ছা, এটা একটু খেয়াল করি। মঞ্চ থেকে উত্তোলনের জন্য প্রয়োজনীয় ধাক্কা মানে কি, ওর যে ইয়াটা আছে না নিচের দিকে, যে স্বাভাবিক এমজি কাজ করে মানুষের বা যে কোনো বস্তুর ক্ষেত্রে, সেটার বিপরীতে তো আমাকে সেম অ্যামাউন্টের বল দিতে হবে, তাইলে তো ওই উপরের দিকে উঠবে, কিন্তু তার আদারওয়াইজ কিন্তু উঠবে না। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবো। সে কারণে কি আমরা যখন এই প্রথম অংশটা চাইছে, এটার জন্য শুধুমাত্র ওর ভরগুণ 9.8, ওর এমজিটাকে অতিক্রম করতে পারলেই হয়েছে ওর জন্য। তাহলে ওর এমজি কত, মোট ভর হচ্ছে 2.45 10⁶, এইটা সাথে 9.8, এইটা হচ্ছে ওর টোটাল বল, যেটা তার আসলে কি করতে হবে, মানে কি জানি সহ্য করে তারপরে উপরে উঠাইতে হবে। হ্যাঁ, এটা মানে 2.4 10⁷ সামথিং আসে। হ্যাঁ, এরকম কিছু আসবে। তাহলে কি হলে ঘটনাটা দেখলাম আমরা, যে এইখানে ওর যে ভর ছিল এবং ওর যে ত্বরণ, যেটা এমনিতে তার নর্মাল বল, অভিকর্ষজ বল, স্থির অবস্থায় থাকলে কাজ করে মাটির উপরে, সেইটাকে কাটায় ওঠার জন্য তো বিপরীত দিকে এই পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এটা হইতেছে ঘটনা, এটা হইতেছে এফ। আচ্ছা, দ্বিতীয় ঘটনায় কি বলছে, এই ধাক্কা অর্জনের জন্য জ্বালানি ব্যয়ের হার কত? তাহলে এটাই আমাদের এফ না, মানে এইটা আমার ধাক্কা, তাহলে এটার জন্য কতখানি জ্বালানি লাগবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখি। তাহলে আমরা জানি 2.4 10⁷ ইকুয়ালস টু হচ্ছে কি হয় আমাদের dm/dt ইন্টু ভি। আমাদের চাইছে কি জ্বালানি ব্যয়ের হার কত, মানে কি dm/dt 1 সেকেন্ডে কতটুক করে ব্যবহার করবো, হেঁটেই তো জিজ্ঞেস করছে, তাই না? তাহলে আমরা বলবো এখন, তাহলে আমরা এখন ইঞ্জিনিয়ার, আমরা সাজেস্ট করবো যে dm/dt, তো তাহলে আপনি ভি যদি আপনি রাখতে চান কত, নির্গমনের বেগ যদি আপনি 3100 বানাইতে চান, ওই যে 3100 দেওয়া আছে, হ্যাঁ, যদি 3100 রাখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনার 2.4 ⁷ 10⁷, এটা দিয়ে 3100 ভাগ দিলে যেটা পাবেন, সেই হারে আপনারে তত কেজি পার সেকেন্ড করে আপনার জ্বালানি ব্যবহার করতে হবে। তখন আমরা আইডিয়া দিয়ে দিলাম ওদেরকে, বুঝতে পারছি। 10⁷ 3100, এটা হলো 77419355 যাই হোক, কত কিছু লাগেও না, 9 পর্যন্ত বের করে রাখলে কেজি পার সেকেন্ড। বোঝা গেছে? আচ্ছা, যদি বুঝে থাকি, এটারে ইয়া লেখো, এত না লিখে 7742 কেজি পার সেকেন্ড টুক লিখে রাখলে হবে, এত দরকার নেই। আচ্ছা, তারপরে এখানে আর একটা অঙ্ক আছে, একটা স্পেশাল অঙ্ক আছে। স্পেশাল অঙ্কটার সূত্র কি এখানে দেওয়া আছে? মনে হয় আছে। সূত্রটা হলো কি, বা অঙ্কটা হইল কি, অঙ্কটার ক্ষেত্রে কইছে যে 10,000 কেজি জ্বালানি সহ একটা রকেটের ভর দেওয়া আছে 15,000 কেজি। আচ্ছা, তার মানে 5,000 কেজি হলো মূলত রকেটের বেগটা, রকেটের ভর, তাই না? জ্বালানি আছে 10,000 আর রকেটের ভর হলো 15,000, তার মানে 5,000 হইতেছে রকেটের ভর। ভালো কথা। রকেটের সাপেক্ষে এই দ্রুতিতে, মানে 2000 মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি এই কেজি হারে বাইর হইতেছে, পড়তেছে। তাহলে রকেটটি যদি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হয়ে থাকে, তবে নির্ণয় করো রকেটের উপরে ধাক্কা। আচ্ছা, খুব সহজ হিসাবে আমাদের রকেটের উপরে ধাক্কা বের করতে জানি আমরা, F = dm/dt ইন্টু ভি। তাহলে dm/dt কতটুক করে, 200 কেজি করে পুড়াইতেছে, আর বেগ মারতেছে 2000 করে।
তাহলে কত কয়টা শূন্য তোমার 4 পরে 5টা শূন্য, 4 × 10⁵ নিউটনস পাইলাম। আচ্ছা, দ্বিতীয়তে বলছে নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল। লব্ধি বলটাকে ওই যে বললাম যে আসলে কি ওর নিজের যে অভিকর্ষ বলটা নিচে কাজ করে নর্মাল এমজি, ওই এমজিটাকে কাটায় তারপরে আমার জিনিসটার উপরে পাঠাইতে হবে, তাই না? এবং তখন লব্ধি বল যেটা হইতেছে সামিশন আসলে লেখা উচিত, ধরো সামিশন, যে সামিশনটা ওইটার জন্য তাহলে আমরা লিখতে পারি ওর নিক্ষেপের সময় এফ নট নাম দিলাম, এটার মানে ফোর্স অ্যাট টাইম জিরো, নেট ফোর্স অ্যাট টাইম জিরো। তখন ওর উপরে এটা তো তোমার নর্মাল কেস, এই ধাক্কা তো কাজ করেই, হ্যাঁ এই ধাক্কা তো আছে আমাদের। এই ধাক্কা ছাড়াও নেট কারণ কি, তার হচ্ছে এমজিটাকেও তাকে উপেক্ষা করতে হয়। তো ওই এমজিটাকে বাদ দিয়ে আমরা পাওয়া যাবো, তাহলে তার টোটাল ভর 15,000 কেজি এর সাথে 9.8। ব্যাপারটা কি বুঝতে পারলাম? মানে কি ও নিচের দিকে তো এমনিতে তার এমজি কাজ করতেছিল, আমরা উপরের দিকে তাকে একটা ধাক্কা দিছি, সেটার নাম দিছি এফ। তাহলে নেট বলটা আসলে কি হবে, তার নিচের এমজিটাকে বাদ দিয়ে তারপরে উপরে যেটা থাকবে ওটাই নেট ফোর্স হবে না আমার জন্য। এটাই ক্যালকুলেট করলাম আর কি, বোঝা গেছে? 3 নম্বরে বলছে কি বাতাস জ্বালানি শেষ হওয়ার সময় সৃষ্ট প্রযুক্ত লব্ধি বল কত? ধরা যাক বাতাসের বাধা নগণ্য এবং অভিকর্ষ স্তরের মান সবসময় 9.8। এটা একটা বড় ড্রব্যাক, জ্বালানি শেষ হওয়ার সময় যখন ওই উপরে থাকবে ওর কিন্তু তখন এটা সম্ভবই না যে ওর জি তখনও 9.8, হ্যাঁ উপরে উঠলে তো 9.8 কমে যাবে, এটা এমনিতে অনেকখানি কমে যাবে। তা 9.8 ধরতেই করছে যেহেতু, তাইলে শেষ হওয়ার সময়, তাহলে এটা নাম দিলাম নেট ফোর্স ফাইনালে, হ্যাঁ নেট ফোর্স অ্যাট টাইম ফাইনাল আর টাইম টি, এটা বললে যায় আর কি। তখন ওর ওপরে ধাক্কা যা ছিল তাই, ধাক্কা কিন্তু আর চেঞ্জ হয় নাই, হ্যাঁ ধাক্কা প্রত্যেকবার মানুষ সেম হারে দিতে থাকবে, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তেও সে লাস্টে এটা দিবে, দিয়ে মরে যাবে আর কি, ধাক্কা শেষ। আর তখন ওই মুহূর্তে তার ভিতরে জ্বালানি তো শেষ এখন এই মুহূর্তে, তার ভিতরে রকেটের ভর যে অবশিষ্ট থাকবে সেটাই, রকেটের ভরের জন্য যেই অভিকর্ষ বলটা কাজ করে ওইটা হচ্ছে বাদ দিয়ে দিলাম লাস্ট মোমেন্টের কাহিনীতে, বুঝতে পারছি? তখন 5,000-এর জন্য হিসাব হবে। শুরুতে এক টাইম জিরো, তখন শুরুতে 15,000 ছিল টোটাল ভর, এখন টোটাল ভর হচ্ছে 5,000 কেজি। যদি বুঝে থাকি তাহলে এই স্লাইড মোটামুটি শেষ। আমি হচ্ছে পুলির অঙ্কগুলো দেখাই নেই, পুলির অঙ্ক আমরা স্ট্যাটিক্সের মধ্যে পাইছি, আর যদি আমার সামনে কোনো আপডেটেড কনসেপ্ট আসে তখন আমি জিনিসগুলোকে দেখাবো, আপাতত লাগতেছে না আমাদের জন্য। হ্যাঁ এটা হচ্ছে আমাদের রৈখিকের জন্য যে ঘটনাগুলো ছিল সেগুলো আমরা শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ওই যে মোমেন্ট অফ ইনার্শিয়া দেখব, ওইটা দেখার পরে আর একটা জিনিস লাগবে আমাদের, ওই যে কি জানি ওই যে ব্যাংকিং অ্যাঙ্গেল আছে, আর মনে হয় ফ্রিকশন জিনিসপত্র আছে আনত তল, হয়তো কিছু থাকতে পারে, মনে হয় না এত কিছু আছে, তোমার ওই ইয়াটাই আছে মেইনলি, যে ওই যে মোমেন্ট অফ ইনার্শিয়া ওই রিলেটেড কিছু টর্ক ফর্ক হেনটেন, আর হইতেছে তোমার ওই ব্যাংকিং অ্যাঙ্গেলের অঙ্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন। অনেক স্লপি ছিল ভিডিওটা, অনেক স্লোলি আমি পড়াইছি, বেশ কিছু ম্যাথ আমি স্কিপও করছি, আগের দিন দেখা গেছে সব করাচ্ছি, কিন্তু আজকের ম্যাথগুলো অত্যন্ত সিমিলার কাইন্ড অফ ছিল, সে কারণে হচ্ছে বেশিরভাগ ম্যাথ স্কিপ করা হয়েছে। আর আই গেস আপনাদেরকে কিছু কনসেপ্ট দিতে পারছি, যে প্রবলেমগুলো হচ্ছে দেওয়া ছিল যেগুলো আমি স্কিপ করছি সেগুলো স্কিপ না করে আপনি করতে থাকেন, দেখা যাবে সেটা আপনার জন্য যথেষ্ট ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। আর এই তো আমাদের পার্ট 3-তে যেটা আমি একটু আগেই বললাম যে নিউটনিয়ান মেকানিক্সের জড়তার ভ্রামক রিলেটেড আলোচনাগুলো করা হবে পরবর্তী ভিডিওতে, তো সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আপনার যদি আমার চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে সেটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর লাস্টে একটা কথা, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখেছি সে অবশ্যই নিচে কমেন্ট করে যেতে ভুলবেন না, দ্যাট রিয়েলি অ্যাপ্রিসিয়েটস মি অ্যান্ড আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।